ভরা বিয়ে বাড়ির মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে প্রায়। আর আমার পাশে কাদায় ভূত হয়ে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে বিলেতে থাকা আমার কাজিন রিয়াদ ভাইয়া। অবশ্য উনি যে আমার কাজিন তা এইমাত্রই জানতে পেরেছি আমি। আমি তো ওনাকে অন্য কিছু ভেবেছিলাম, তাই তো এখন সবার কাছ থেকে ঝাড়ি খাওয়া লাগছে। কিছুক্ষণ আগে আজকে আমার মেজো খালার মেয়ে শিউলি আপুর গায়ে হলুদ। খুব বড় করেই বিয়ে দেওয়া হচ্ছে তার। আর তার বিয়ে উপলক্ষে আমরা সবাই গ্রামের বাড়িতে এসেছি। ইচ্ছে ছিল আমাদের বেয়ানসাবদের কাদা দিয়ে ভূত করে দিব। তাই আমি আর আমার কাজিনরা মিলে ছাদের কিনারায় এক বালতি কাদা পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। অবশ্য প্ল্যানটা আমারই ছিল। প্ল্যান মতো সবাই বেশ আগ্রহে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মাঝেই আমাদের গেটের সামনে একটা গাড়ি থামল। আর সেখান থেকে নামল দুটো ছেলে। আমি তো ভেবেই নিয়েছিলাম এরাই হয়তো শিউলি আপুর শ্বশুর বাড়ির লোকজন। তাই তো যেই না বাড়ির ভিতর ওনারা ঢুকে পড়ল তখনই সুযোগ বুঝে এক বালতি কাদা পানি ঢেলে আমি একটা ছেলের গায়ের ওপর। ঘটনাচক্রে সবাই পুরোহা হয়ে গেছে আমাদের কাণ্ডে, তারা হয়তো বুঝতে পারে নি এমন কিছু একটা হবে। আমরা তো কাদা পানি ঢেলে দিয়েই ছাদ ঘেঁষে বসে পড়লাম, কিন্তু তারপরও সবাই বুঝেই গেল কাজটা আমরাই করেছি। আর এই মুহূর্তে তারই জন্য সবার কাছে বকা খেতে হচ্ছে আমাদের। সবাই একের পর এক বকা দিয়ে চলেছে। আরে আমি কি করে জানতাম নাকি যে উনি আমাদের বেয়ান না কাজিন। বর্তমানে তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? ছেলেটা বাড়িতে ঢোকার আগেই এমন বদমাশি করলি তুই? আম্মু সরি আম্মু, আর আমি একা করেছি নাকি ওরাও তো ছিল আমার সাথে? সব জানি আমি, কাজটা তুই একা না করলেও প্ল্যানটা যে তোর একারই ছিল তা আমি ভালোই জানি। বলেই কান ধরে টান আম্মু। আমি ব্যথায় বলে উঠলাম, আহ আম্মু লাগছে তো। লাগে লাগুক। বিশ্বাস করো আম্মু, আমি ইচ্ছে করে ওনার গায়ে কাদা পানি ঢালতে চাইনি, ভুল করে হয়ে গেছে। ভুল করে। সরি আম্মু, ভুল হয়ে গেছে। আমাকে সরি বলে কি হবে? রিয়াদকে সরি বল। ছেলেটা কত বছর পর আমেরিকা থেকে দেশে আসলো শিউলির বিয়ে উপলক্ষে, আর তোরা কিনা এইভাবে ছিছি। এমন সময় আমাদের বড় খালা রিয়াদ ভাইয়ার আম্মু এসে বলল, হয়েছে এখন ছাড় ওকে, ও তো না বুঝে এমনটা করে ফেলেছে। কিন্তু আপু, আর কোনো কিন্তু নয়, এমনিতেও সবার কাছ থেকে অনেক বকা খেয়েছে ওরা। শুধু মায়ে তোমার জন্য ছেড়ে কিন্তু ওকে বলো ও যেন রিয়াদকে সবার সামনে সরি বলে। বলবে নে। কি বলবি তো তানজু আমার দিকে তাকিয়ে? আমিও খালামনির কথা শুনে বলে উঠলাম, বলবো। এখন তো আমার কানটা ছাড়ো আম্মু, খুব লাগছে কিন্তু। আম্মুও ছেড়ে। আম্মুর কাছ থেকে ছাড়া পেতেই কান ঢলতে লাগলাম আমি। প্রচণ্ড ব্যথা পেয়েছি। আমাকে কান ঢলতে দেখতে আম্মু চেঁচিয়ে বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা সরি বল। যাচ্ছি তো। আর শোন, কান ধরে সরি বলবি। কি? কোনো কি শুনতে চাইনি তোকে, যেটা বলা হয়েছে তাড়াতাড়ি কর সেটা। এমন আম্মু থাকলে শয়ের কি প্রয়োজন আমার বিড়বিড় করে? কি বিড়বিড় করছিস বলতো তুই? না কিছু না তো। এই বলে শুকনো ঢোক গিলে রিয়াদ ভাইয়ার সামনে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে বলে উঠলাম আমি, সরি ভাইয়া। আরো জোরে বল, কিছুই তো শুনতে পাইনি। আর কানে হাত দিচ্ছিস না কেন? আরে বাবা দিচ্ছি তো। এই বলে সবার সামনে দুকানে হাত দিয়ে বলে উঠল আমি, সরি রিয়াদ ভাইয়া। আমার কাজ দেখে মিনমিন কণ্ঠে হাসল শিফা, রুহি আর তরি, সাথে বাড়ির আরো অনেকেই। ওদেরকে হাসতে দেখে আম্মু বলে উঠল, তোরা হাসছিস কেন? তোরাও যা রিয়াদকে সরি বল।
আম্মুর কথা শুনে শিফা, রুহি আর তরি তিনজনই মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন। এমন সময় নানাভাই বলল রিয়াদকে, রিয়াদ তুমি উপরে গিয়ে আগে চেঞ্জ করে আসো। ওরা সরি বলার আগেই রিয়াদ ভাইয়া হন হন করে উপরে চলে গেল, আর যাওয়ার আগে আমার দিকে অগ্নি চোখ নিক্ষেপ করে গেছে। হয়তো রেগে গেছে খুব। অবশ্য রাগারি কথা বাড়িতে ঢুকতে না ঢুকতেই, ছি তানজু কি অবস্থা করছিস তুই, ভাবতেও তোর প্রতি আমার প্রাউড ফিল হচ্ছে। আমার ভাবনার মাঝখানে আবারও আম্মু বলে উঠল, তুই কি ভাবছিস যা উপরে যা, কিছুক্ষণ পর শিউলির গায়ে হলুদ, যদি কোনো উল্টো পাল্টা কাজ করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। বলেই হনহন করে চলে গেল আম্মু। তারপর একে একে সবাই চলে গেল। আমি, রুহি, শিফা আর তরি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় নানাভাই এসে বলল, এবারের দুষ্টুমিটা কিন্তু খুব ভালো ছিল ময়না পাখিরা, তবে ভুল জায়গায় করে ফেলেছ। কি অবস্থা করেছ রিয়াদ নানাভাইর, আমি তো চিনতেই পারিনি প্রথমে, তবে ব্যাপারটা কিন্তু বেশ লেগেছে আমার কাছে। নানাভাইর কথা শুনে আমরা তিনজন মিলে একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে সাথে নানাভাইও হাসল। হঠাৎই রান্না ঘর থেকে আম্মু চেঁচিয়ে বলে উঠল, ওই এত জোরে হাসে কে? সাথে সাথে আমি ঠোঁটে হাত বললাম, হুশ। তারপর তিনজন একসাথে হেসে উপরে উঠে পড়লাম। ওয়াশরুম থেকে গোসল সেরে টাওয়াল পরে নিজের ব্যাগ থেকে জামাকাপড় বের করছে রিয়াদ। রাগে গা জ্বলে যাচ্ছে তার। এত বছর পর দেশে ফিরে বাসার ভিতর ঢুকতে না ঢুকতেই ভাবতেই রাগ হচ্ছে রিয়াদের। মেয়েটাকে হাতের কাছে পেলে কি যে করবে রিয়াদ তা সে নিজেও জানে না। এমন সময় হাতে একটা আপেল নিয়ে আহান রুমে ঢুকল। আহান হলো রিয়াদের ফ্রেন্ড, ওরা দুজনই আমেরিকা থেকে এসেছে। আহান হাসতে হাসতে বলে উঠল, ওরে দোস্ত ফ্রেশ হয়ে গেছিস, তবে যাই বল তোকে কিন্তু কাদায় ভূত হয়ে দারুণ লাগছিল। মজা নিচ্ছিস আমার সাথে বলেই একটা বালিশ মারল রিয়াদ আহানের গায়ের ওপর। আহান হাত দিয়ে ধরে ফেলল বালিশটাকে, তারপর বলল, আরে আমার উপর রাগ ঝাড়ছিস কেন? রাগ ঝাড়তে হলে ওই মেয়েটার ওপর ঝাড়, কি যেন নাম ছিল মনে পড়ছে, তানজু। ওকে তো দেখে নিব আমি। কি করবি তুই? কিছু তো একটা করতেই হবে। রিয়াদের গায়ের ওপর কাদা পানি ফেলেছে, এমনি এমনি ছেড়ে দিব নাকি? শয়তানি মার্কা একটা হাসি রিয়াদ। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে হায় আমার কি যে হয়েছে যায়। তুমি ছুঁয়ে হায় আমার কি যে হয়ে যায়। ফুল স্পিডে গানটা ছেড়ে একটা ইয়েলো রঙের লেহেঙ্গা সাথে কালো চশমা পরে উড়াধুরা নাচছি আমি, আর আমার সাথে রুহি, শিফা, তরি সহ আরও অনেকেই। পুরো বাড়ি কাঁপিয়ে নাচছি আমরা। এমন সময় সেখানে উপস্থিত হলো আমার ভাই দিহান, সাথে তার বন্ধুরা, সবাই মিলে পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছি। নাচানাচির মাঝেই হাজির রিয়াদ আর আহান। একে একে সবার সাথে কথা বলছে সে। হুট করেই নাচানাচি থেকে বেরিয়ে আসলাম আমি। গায়ে হলুদের মাঝে একটু দুষ্টুমি না করলে চলে নাকি, এই ভেবে চললাম আমি শিউলি আপুর দিকে। একে একে সবাই আপুকে হলুদ মাখিয়ে দিয়েছে, আমিও গিয়ে একটু লাগিয়ে দিয়ে এক বাটি হলুদ নিয়ে আসলাম। তারপর একে একে সবার গালে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়ে দৌড়াতে লাগলাম আমি। আর আমার কাজে রুহি, শিফা, তরি ওরা অবাক হয়ে আমার পিছন পিছন দৌড়াতে লাগল। কিন্তু তানজুকে ধরা এত সহজ নাকি, এই ভেবে আমিও মদ্দৌর। তোরা আমারে ধরবি এত সহজ নাকি? আমাদের ভূত বানিয়েছিস, তোকে ছেড়ে দিব নাকি? আমিও দেখব তোরা কি করে ধরিস আমায়। তানজুর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল রিয়াদ আর আহান। হঠাৎই আহান বলল, তুই কি করবি বল তো? রিয়াদ চুপ।
হঠাৎই সেখান একটা লোক কিছু ডিম নিয়ে যাচ্ছিল ওদের পাশ দিয়ে। রিয়াদ একটা শয়তানি মার্কা একটা হাসি দিয়ে একটা ল্যাং মারল লোকটাকে, সাথে সাথে লোকটা হুমড়ি খেয়ে পড়ল নিচে, আর লোকটার হাতে থাকা ডিমগুলো গিয়ে পড়ল তানজুর গায়ের উপর। আচমকা কোনো কিছু গায়ের উপর এসে পড়াতে আমি পুরো কেঁপে উঠলাম। সাথেই কি পড়েছে ভাবতেই ইয়াকথু, হায় রে, আমার সাধের লেহেঙ্গাটা গেল রে। এদিকে রিয়াদ মুখ চেপে হাসছে। বিয়ে বাড়ির মাঝখান দিয়ে তুমুল বেগে দৌড়াচ্ছি আমি, এই ভেবে হুট করে যে আমার মানসম্মানের প্লাস্টিক হবে কে জানত। ইচ্ছে করছে ওই আন্ডার বাচ্চারে মেরে ফালা ফালা করে দেই। ওদিকে আমার কাণ্ডে সবাই হাসছে। রুহি, শিফা, তরি ওরা তো বেশ মজা পেয়েছে। হলুদ দিয়ে ভূত বানাতে পারে নি তো কি হয়েছে, আন্ডা দিয়ে তো ভূত হয়ে গেছে। বেশ হয়েছে, আমাদেরকে হলুদ দিয়ে ভূত বানিয়েছিল না, এখন নিজেই আন্ডা দিয়ে ভূত হয়ে গেছে। শিফা শিফার কথা শুনে হাসল রুহি, তরি, দু জনেই। এদিকে যে লোকটি নিচে পড়ে গিয়েছিল সে ভাবছে, আশ্চর্য, আমি পড়লাম কেমনে। এমন সময় নানাভাই এসে লোকটিকে বলল, তুই ঠিক আছিস তো রবিন? হুম। আমায় বল তো তুই এই শুকনো জায়গায় পড়লি কিভাবে? তোর জন্য আমার তানজু ময়না পাখির কি অবস্থা হয়েছে। সত্যি বলছি ভাইজান, কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, আর ভাবিস না, যা এখন। হুম ভাইজান, বলেই চলে যায় লোকটি। তানজুর কাজে রিয়াদাহান দুজনেই হাসতে হাসতে শেষ। খুব ভালোই জব্দ করেছে তারা তানজুকে। হঠাৎই নানা ভাই ডাকল রিয়াদকে। রিয়াদও বেশি কিছু না ভেবে গিয়ে দাঁড়ালো নানাভাইয়ের সামনে। তারপর বলল সে, হুম বলো নানাভাই। চলো ওই চেয়ারে বসি। হুম কেন নয়, চলো। তারপর রিয়াদ আর নানাভাই গিয়ে বসল তাদের সামনে থাকা একটা চেয়ারে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো নানাভাই? না মোটেও না, তবে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তা তো হবেই, অনেক বছর পর দেখছ না। হুম। তারপর এটা ওটা নিয়ে গল্প শুরু করে দেয় রিয়াদ আর নানাভাই। নিজের রুমের ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি আমি। রাগে গা জ্বলে যাচ্ছে, কি থেকে কি হলো সব যেন মাথার উপর দিয়ে গেল। ইয়াকথু, এখনো গা থেকে ডিমের গন্ধ আসছে। হঠাৎ একটা গান মাথায় আসলো আমার। বিজলি কি রানী মে হু আই কেহেতে মুঝকো হাওয়া হাওয়াই। গান গাওয়া আর গোসল করা এটা আমার পুরনো দিনের অভ্যাস, এটা ছাড়া শাওয়ার জমে নাকি। এসব ভেবে মুড সুইচ অফ থেকে সুইচ অন করে নিলাম। বেশ কিছুক্ষণ পর লম্বা শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর একটা প্লাজো পরে বেরিয়ে আসলাম আমি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে উড়াধুরা নাচছি আমি, খুব খুশি খুশি লাগছে। এই গ্রাম বাড়ি বরাবরই ভালো লাগে আমার, তার উপর বিয়ে বাড়ি, উফ, ভাবতেই খুশি খুশি লাগছে। এমন সময় দৌড়ে রুমে ঢুকল রুহি, শিফা আর তরি। ওরাও শাওয়ার নিয়ে এসেছে রুমে। ওদের দেখে আমি অবাক হয়ে বললাম, ওই তোরা শাওয়ার নিলে কোনো জায়গায়? আমরা তিনজন একসাথে পুকুরে গোসল করেছি। রুহি, ওহ হুম রুহি, চল তাহলে একটু লুঙ্গি ড্যান্স করা যায়। এখন? হুম এখন নয় তো কখন? তরি, যা তো নিচে গিয়ে 4টে লুঙ্গি নিয়ে আয়। ওগুলো দিয়ে কি করবে তানজু আপু? তুই আগে গিয়ে নিয়ে আয়, তারপর বলছি। তরিও আর কথা না বাড়িয়ে চলে গেল নিচে। কিছুক্ষণের মধ্যেই তরি নিয়ে আসলো 4টে লুঙ্গি। তারপর আমরা চারজন মিলে লুঙ্গি আর কালো চশমা পরে লুঙ্গি ড্যান্স গানটা ছেড়ে উড়াধুরা নাচতে শুরু করলাম। সেই সময়ই তানজুদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রিয়াদ। হঠাৎই রুমের ভিতর থেকে মিউজিকের শব্দ শুনতে পেয়ে কৌতূহলী এগিয়ে গেল সে রুমটা দিকে। জানালা দিয়ে 4টে মেয়ের পাগলামি দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম তার। তারপর হাসতে হাসতে সে চলে যায় ওখান থেকে। তবে যাওয়ার আগে কয়েকটা পিক তুলে নিল সে। ওদের কেন নিল রিয়াদ নিজেও জানে না।
হঠাৎই আমাদের নাচের মাঝখানে দরজাটা খুলতেই লাফ মেরে উঠলাম আমরা। দরজার কাছে মাকে দেখে কি রিয়েকশন দিব বুঝতে পারছি না। অন্যদিকে আম্মু আমাদের অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল, এগুলো কি করছিস তোরা? কি হয়েছে খালামণি? বলতে বলতে রুমে ঢুকল শিউলি আপু। আমাদের এমন অবস্থায় দেখে হাসতে হাসতে শেষ সে। আমি আমতা আমতা করে বলে উঠলাম, ও কিছু না আম্মু, ওই একটু নাচছিলাম। এইভাবে লুঙ্গি আর টি শার্ট পরে মাথা চুলকালাম আমি। তারপর আম্মুকে বের করতে করতে বললাম, ওটা তো জাস্ট গানের সাথে মিল রাখার জন্য পড়েছি আম্মু, তুমি চিন্তা করো না। তোরা খাবি না? তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। বলেই এক প্রকার জোর করে আম্মুকে বের করলাম রুম থেকে। তারপর দরজা বন্ধ করে দরজা বন্ধ করতেই শিউলি আপু বলে উঠল, ওই দরজা খোলা রেখে কেউ এমন পাগলামি করে? আর বলো না আপু, দরজা যে খোলা ছিল খেয়ালই করিনি, ভাগ্য ভালো অন্য কেউ দেখার আগে তোমরা দেখছ। হাসল শিউলি আপু। হঠাৎই শিউলি আপু মুড অফ করে বসে পড়ল বিছানায়, যা দেখে আমি বলে উঠলাম, মন খারাপ তোমার? একটু। পরের দিন খুব ভোরেই ঘুম ভাঙল আমার। সূর্যের ফুরফুরে বাতাস সাথে মোরগের ডাকেই গ্রামের সকলের ঘুম ভাঙে। আজকে শিউলি আপুর বিয়ে। ভাবতেই এক আলাদা ভালো লাগা কাজ করছে। পুরো বাড়ির সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে। পুরো বাড়ি থেকেই কেমন একটা বিয়ে বিয়ে গন্ধ আসছে। সারা বাড়ি জুড়ে ছোটাছুটি করছে বিভিন্ন ধরনের মানুষ, সাথে ছোট ছোট বাচ্চারা। আয়নার সামনে বসে আছে শিউলি আপু। আর আমরা সবাই মিলে শিউলি আপুকে সাজাতে ব্যস্ত। অবশ্য পার্লার থেকে আপুরা এসেছে। আমরা তো জাস্ট দেখছি। আমরা সবাই তৈরি। আজকে আমরা সবাই সুন্দর জর্জিয়াস লেহেঙ্গা শাড়ি পরেছি, যেহেতু তরি আমাদের থেকে ছোট হওয়ায় লং গাউন পরেছে। এরই ভিতর শোনা গেল বর এসেছে। সাথে সাথে আমরা দৌড়ে বেরিয়ে আসলাম রুম থেকে। গেটে দাঁড়াতে হবে কিনা? আচ্ছা আপু, আমরা আমাদের দুলাইয়ের কাছে কত টাকা চাইব? তরি 20,000 টাকা। কি এত টাকা দিবে আমাদের? শিফা, না, ঢুকতে দিব না। এদিকে রিয়াদ হাতে একটা ক্যামেরা নিয়ে ফটোশুট করছে। হঠাৎই সব মেয়েদের দল বেঁধে আসতে দেখে রিয়াদের পাশে থাকা আহান বলে উঠল, ওরে দোস্ত, এরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়? আমি কি জানি। এমন সময় দিহান ওদের পাশে দাঁড়িয়ে বলল, ওরা এখন সবাই গেটের সামনে যাবে। আহান দিহানের কথা শুনে অবাক হয়ে বলল, কেন? আরে জামাই এসেছে না, তাতে কি হয়েছে? তুমিও ওদের সাথে যাও, বুঝতে পারবে। আহান এর আগে কখনো এই ধরনের বিয়ে দেখেনি, তাই এক্সাইটিং এ চলল সে। আর ওর সাথে রিয়াদ ও চলল। আমরা সবাই মিলে গেটের সামনে মিষ্টি আর শরবতের ট্রে নিয়ে দাঁড়ালাম। ওনাদের দেখেই বলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওনারাও আমাদের সালামের জবাব দিতে বললেন, ওয়াইকুম আসসালাম। আমরা কিন্তু এমনি এমনি আপনাদের ভিতরে যেতে দিব না। আমাদের কথা শুনে জামাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলে উঠল, কেন? ভিতরে যেতে হলে কি করতে হবে? বেশি কিছু না, আমাদের 20,000 টাকা দিতে হবে। টাকা দিব কেন? টাকা না, আপনাদের ভিতরে ঢুকতে দিব না। এত টাকা আমরা দিতে পারবো না। তাহলে আমরাও আপনাদের ভিতরে যেতে দিব না। এই নিয়ে আমাদের আর ওনাদের ভিতর লেগে গেল হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে আহান এদের কাণ্ড দেখে বলল, ওরে দোস্ত, জিনিসটা তো খুব ভালো, কি সুন্দর। জামাইয়ের কাছ থেকে টাকা না পেলে ঢুকতে দিবে না, কিন্তু ওরা 20,000 টাকা চাইল কেন? আমি কি জানি। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ওনারা রাজি হলো আমাদের টাকা দিতে।
টাকা হাতে পেতেই আমরা জামাইকে মিষ্টি আর শরবত খাইয়ে ভিতরে ঢুকতে একে একে সবাই চলে যেতে লাগল। হঠাৎই যে ছেলেটার সাথে ঝগড়া করলাম সে এসে বলল আমায়, লড়াইটা কিন্তু দারুণ ছিল। দারুণ তো হতেই হবে, আমরা যেহেতু ছিলাম। হাসলাম দুজনেই। তারপর হাসতে হাসতে বলল সে, তা ঠিক, আপনার নাম? তানজু। ওহ নাইস নেম, আমি শিহাব। তারপর উনিও আর কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে গেল। ওনারা যেতেই আহান ভাইয়া এসে বলল, তোমাদের কাজটা কিন্তু জব্বর ছিল। থ্যাঙ্কু ভাইয়া। আমেরিকার বিয়ে আর এখানকার বিয়ের মধ্যে অনেক তফাৎ। তা তো হবেই, দেশি আর বিদেশি মেয়ে বলে কথা ভাইয়া। আমার কথা শুনে হাসল আহান ভাইয়া। তুমি তো দেখি ভালোই কথা জানো, একটু না জানলে চলবে নাকি? প্যান্ডেলের পিছনে লুকিয়ে আছি আমি, আর তোরই উদ্দেশ্য হচ্ছে জামাইয়ের জুতা চুরি করা। আমার কাণ্ড দেখে তরি বলে উঠল, কি হলো তানজু আপু, আমরা এভাবে চোরের মতো লুকিয়ে আছি কেন? আরে আস্তে বল, কেউ শুনতে পাবে। ঠিক আছে তুমি বলো আমরা এখানে লুকিয়ে আছি কেন? আরে জামাইয়ের জুতা চুরি করতে হইব না কি? সাথে সাথে তরির মুখ চেপে ধরলাম আমি। তারপর বললাম, আরে চিল্লাস কেন? আমার কথা শুনে উচ্চারণ করল তরি। সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে বললাম আমি, এখন বল। আমি থাকমু না তোমার লগে, আম্মু জানলে আমায় মারবে। আরে খালামনি জানলে তো তোকে মারবে। না না, তারপরও বেশি কথা বললে তোকে কিন্তু একটা চাটি মারব। দেখো তানজু আপু, এমন করো না, সবাই জানলে খুব বকবে। আরে বকবে কেন, এটা তো আমাদের শালীদের অধিকার, তুই বুঝোস না কেন? তার মানে তুমি বলছো কেউ জানলে আমাদের বকবে না? একদমই না। তাইলে ঠিক আছে। চল এখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তারপর আমি আর তরি চুপি চুপি পায়ে খুঁজতে লাগলাম জামাইয়ের জুতা। কোনো কিছু না ভেবেই একজোড়া জুতা উঠিয়ে নিয়ে উড়াধুরা দৌড় আমরা। হঠাৎই রাস্তার মাঝখানে একটা খাম্বার সাথে খেলাম বাড়ি। কিন্তু কথা হলো রাস্তার মাঝখানে খাম্বা তো ছিল না। আমি চেঁচিয়ে বলে উঠলাম, ওই কোনো খাম্বা রে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। আমি খাম্বা, রেগে। কণ্ঠটা এর আগেও শুনেছি ভেবেই উপরে তাকাতেই রিয়াদ ভাইয়াকে দেখে শুকনো ঢোক গিলে বললাম আমি, আপনি প্লিজ ভাইয়া এমন করবেন না, আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। প্রচণ্ড বেগে ঘাবড়ে গিয়ে কথাটা বললাম আমি রিয়াদ ভাইয়াকে। আর আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলেন, তুই যদি চাস আমি এমনটা না করি তাহলে সেখানে জুতো ছিল সেখানে রেখে আয়। তুমি এমন কেন? কোথায় ভাবলাম আমায় জুতো চুরি করতে সাহায্য করবে, তা না উল্টো রেখে আসতে বলছো। তুই কি যাবি নাকি? তোর এই লুঙ্গি ড্যান্সের পিকগুলো সবাইকে দেখাবো, সাথে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে তোকে রাতারাতি ফেমাস বানিয়ে দিব। না না, এমন করো না। তাহলে যা তাড়াতাড়ি। বলছিলাম কি যেতেই হবে, আমি তোমায় 50% শেয়ার দিব, যাও। তোর 50% লাগবে না আমার, তুই গিয়ে রেখে আয় জুতো। ধুর, ভালো লাগে না। কোথায় ভাবলাম জুতো চুরি করে 5,000 টাকা পাব। তুই না কিছুক্ষণ আগেও 20,000 টাকা নিলি, তাতে কি হইছে? ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। ধুর ছাতা। এই বলে আবার জুতো জোড়া যেখান থেকে এনেছিলাম সেখানেই রেখে আসলাম। শুধু মায়ে ওই ছবিগুলোর জন্য এমনটা করা লাগলো, না হলে এই তানজুকে হারানো এত সহজ নয়। কিন্তু বিলেতি হনুমানটায় ছবিগুলো তুলল কখন? এর মানে লুকিয়ে লুকিয়ে আমাদের নাচও দেখছে। হায় রে শয়তান একটা, তোর গুষ্টির তুষ্টি। এবার ঘটনাটা বলা যাক, কেন তানজু কাজটা করল।
কয়েক মুহূর্ত আগে রিয়াদকে দেখে ভয় বলে উঠল তানজু। আপনি? আমি কি করছিস তুই? না মানে কিছু করছিলাম না তো। তোর হাতে কি দেখি? কই কিছু না তো। দেখা বলছি। শেষমেশ কোনো উপায় না পেয়ে দেখিয়ে রিয়াদ ভাইয়া তো হাতে জুতো দেখে অবাক হয়ে বলল, জুতো দিয়ে কি করছিস তুই? না কিছু করছিলাম না তো। কার জুতো এগুলো? ওই দুলাভাইয়ের। কি? আরে চিল্লাও কেন? জামাইয়ের জুতো চুরি করেছি তাতে কি হয়েছে? তুই এক্ষুনি গিয়ে যেখানের জুতো সেখানে রেখে আসবি। যদি না রাখি কি করবে তুমি? কি করব? এই বলে রিয়াদ ভাইয়া তার ফোনটা বের করে কালকের সেই লুঙ্গি ড্যান্স গানের পিকগুলো দেখালো, সাথে সাথে চোখ আমার চড়ুই গাছ। শেষমেশ বাধ্য হয়ে রাখাই লাগল। শালা হনুমান খচ্চর, তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস মনে মনে। কি ভাবছিস তুই? নিশ্চয়ই আমায় গালাগালি করছিস তাই না? হঠাৎই আমার ভাবনার মাঝখানে কথাটা বলে উঠল রিয়াদ ভাইয়া। ওনার কথা শুনে বলে উঠলাম আমি, কই কিছু না তো। বলেই সাইড কেটে চলে আসলাম আমি। শালায় বুঝল কেমনে গালি দিচ্ছিলাম মনে মনে। এদিকে রিয়াদ হাসতে হাসতে শেষ। এ মেয়ে যে আসলেই পাগল আর দুষ্ট টাইপের তা বুঝতে বাকি রইল না রিয়াদের। হাসতে হাসতে বিয়েতে মনোযোগ সে। যেহেতু আমি জুতো চুরি করতে পারলাম না, তাই আর কোনো ঝামেলা ছাড়াই বিয়ে হয়ে গেল শিউলি আপুর। কিছুক্ষণের মধ্যেই তাকে বিদায় দেওয়া হবে। কান্নার শব্দে পুরো বাড়ি থমকে গেছে। আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি কানমু না, কানলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু না, শেষমেশ আর পারলাম না, সবার কান্না দেখে আমারও কান্না পেল। আমিও শিউলি আপুকে জড়িয়ে ধরে কেঁদে কাঁদতে কাঁদতে বললাম, তুমি ভালো থেকো শিউলি আপু, আর মাঝে মধ্যে আমায় মিস কল দিতে ভুইলো না কিন্তু, তোমায় অনেক মিস করব। শিউলি আপুও কান্না করল অনেকক্ষণ। খালামনি, খালু, নানাভাই সবাইকে ধরেই কেঁদেছে সে। তারপর জোর করে বসিয়ে দেওয়া হলো তাকে গাড়িতে। তারা বসতেই গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে। ধীরে ধীরে জমজমাট পরিবেশ কুটকুটে নীরবতায় ঘিরতে শুরু করল। অনেক আত্মীয় স্বজন চলে যেতে লাগল। আমরাও ঢুকে পড়লাম বাড়ির ভিতরে। রাত ৮টা। বাড়ির ছাদের উপর গোল হয়ে বসে আছি আমি, রুহি, তরি, শিফা, রিয়াদ ভাইয়া, আহান ভাইয়া, দিহান ভাইয়া, সাথে দিহান ভাইয়ার কিছু বন্ধু বান্ধব। আমাদের উদ্দেশ্য হল জমিয়ে আড্ডা দেওয়া। হঠাৎই আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতে একটা ছোট্ট মোটা লাঠিকে মাইক বানিয়ে বলে উঠলাম, লেডিস অ্যান্ড জেন্টালমেন, অ্যাটেনশন প্লিজ। সাথে সাথে সবাই তাকালো আমার দিকে। আমি গলাটা একটু ঝাড়া দিয়ে বলে উঠলাম, যেহেতু আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে এসেছি, তাই আড্ডার মজলিস জমাতে আমরা সবাই মিলে একটা গেম খেলব। আমার কথা শুনে আহান ভাইয়া অতি আগ্রহের সাথে বলে উঠলেন, কি গেম? ট্রুথ আর ডেয়ার। ট্রুথ যা জিজ্ঞেস করব তা সত্যি বলতে হবে, আর ডেয়ার যা করতে বলবো তা করতে হবে। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলেন, আমি খেলব না। কেন, তুই খেলবি না কেন? দিহান, আরে ভাইয়া বুঝতে পারছো না, রিয়াদ ভাইয়া হয়তো ভয় পেয়ে গেছে। হোয়াট? এই রিয়াদ কিছুতে ভয় পায় না। তাহলে খেলতে ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি না। ঠিক আছে, মানলাম তুমি ভয় পাচ্ছ না, তাহলে খেলতে রাজি হচ্ছ না কেন? তানজুর কথা শুনে রিয়াদ রেগেই বলে উঠল, আমি রাজি। এই না হলে কথা জিও ভাইয়া। এমন সময় দিহান ভাইয়া বলে উঠল, খেলাটা কিভাবে শুরু করবি বল? বলছি ভাইয়া, আমরা সবাই মিলে গোল হয়ে বসবো আর সবার মাঝখানে দেওয়া হবে এই বড় কাচের বিয়ারের বোতল।
আমার হাতে বিয়ারের বোতল থেকে সবার চোখ বড় বড় হয়ে গেল। দিহান ভাইয়া কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এটা তুই কোথায় পেলি? ডোন্ট ওয়ারি ভাইয়া, এটা যে আমি তোমার রুম থেকে পেয়েছি, এটা কাউকে বলবো না। সাথে সাথে সবাই হেসে। আশ্চর্য, এখানে হাসার মতো কিছু বলেছি নাকি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, তোমরা হাসছো কেন? না কিছু না, শিফা। যাক গে, এখন খেলায় ফিরে আসা যাক। আগে সবাই গোল হয়ে বসো। তারপর একে একে আমরা সবাই গোল হয়ে বসলাম। প্রথমে আমি আমার ডানপাশে দিহান ভাইয়া, তারপর দিহান ভাইয়ার দুটো ফ্রেন্ড আবির ভাইয়া আর আরিফ ভাইয়া, তারপর আহান ভাইয়া, আমার সোজাসুজি রিয়াদ ভাইয়া, রিয়াদের পাশে তরি, তারপর রুহি, শিফা, তারপর আবার আমি, এইভাবে সবাই একসাথে গোল হয়ে বসলাম। সবাই বসতেই আহান ভাইয়া বলে উঠল, এখন কি করব? বেশি কিছু না ভাইয়া, এই বোতলটা সবার মাঝখানে রেখে ঘোরানো হবে, যার দিকে এই বোতলের মুখের দিকটা থেমে যাবে তাকে এই কাগজগুলোর মধ্যে একটা চুজ করতে হবে, কাগজের ভিতর যেটা থাকবে তাকে সেটাই নিতে হবে। তারপর আর কি ট্রুথ পড়লে যা জিজ্ঞেস করা হবে তা সত্যি বলতে হবে, আর ডেয়ার পড়লে যা করতে বলবো তা করতে হবে। ইন্টারেস্টিং গেম তো, আহান। মুচকি হেসে বললাম আমি। এখন তাহলে খেলাটা শুরু করা যাক। আমার কথা শুনে সবাই উৎসাহের সাথে বলে উঠল, হুম। সবার ওর পেতেই বোতলটাকে সবার মাঝখানে রেখে ঘোরালাম আমি। সবাই তাকিয়ে রইল বোতলের দিকে। প্রথম বোতল থামল গিয়ে দিহান ভাইয়ার দিকে। ভাইয়ার দিকে বোতল থামতেই আমি চেঁচিয়ে বলে উঠলাম, এখন এই বাটির ভিতর থেকে একটা চুজ করো ভাইয়া। দিহান শুকনো ঢোক গিলে একটা কাগজ উঠালো, কাগজের উপরে লেখা ট্রুথ। লেখাটা দেখে শিফা বলে উঠল, ভাইয়ার ট্রুথ পড়েছে, ভাইয়াকে প্রশ্ন আমি করব। দিহান শিফার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে বল, কি বলবি? সত্যি বলবে কিন্তু ভাইয়া। হুম। তোমার কতগুলো গার্লফ্রেন্ড আছে? শিফার কথা শুনে আমিও বলে উঠলাম, হুম ভাইয়া বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। ভাইয়ার কথা শুনে আমি সন্দেহ চোখে তাকিয়ে বলে উঠলাম, সত্যি বলছো তুমি? হুম সত্যি বলছি। তাহলে তুমি যে সেদিন রাতে একটা মেয়ের সাথে কথায় বলেছিলে সেটা কে ছিল? ও আমার গার্লফ্রেন্ড নয়, জাস্ট ফ্রেন্ড। আরে আমি সত্যি বলছি। ঠিক আছে যাও। এই বলে বোতলটাকে আবার ঘুরালো শিফা। এইবার বোতলটা গিয়ে থামল সোজা আহান ভাইয়ার সামনে। আহান ভাইয়ার সামনে পড়তেই আমি চেঁচিয়ে বলে উঠলাম, এই না হলে কথা বিলেতি ভাইয়া, আপনি তৈরি তো? আমার কথা শুনে আহান ভাইয়া ভাব নিয়ে বললেন, হুম। তারপর তার দিকে এগিয়ে কাগজের বাটিটাকে। ভাইয়া একটা কাগজ উঠালো যেখানে লেখা ছিল ডেয়ার। আমি ডেয়ার দেখে হাতে তালি দিয়ে বলে উঠলাম, ভাইয়াকে ডেয়ার আমি দিব। হুম বলো কি করতে হবে আমায়? যা বলবো করতে হবে কিন্তু। হুম করব, তুমি আগে বলো তো। আপনাকে লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স গানে নাচতে হবে। আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আহান ভাইয়ার। শুকনো ঢোক গিলে বলল সে, করতেই হবে। খেলার নিয়ম করতে তো হবেই। ঠিক আছে আমি রাজি। এই না হলে কথা, তরি যা তো ভাইয়ার জন্য একটা লুঙ্গি নিয়ে আয়। তরিও আমার কথা শুনে দৌড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে লুঙ্গি নিয়ে এসে আহান ভাইয়ার কাছে। তারপর কথা মতো লুঙ্গি ড্যান্স গানটা ছেড়ে তাকে। তারপর উড়াধুরা নাচতে লাগলেন উনি, আর আমরা হাসতে লাগলাম। 5 মিনিট পর, হয়েছে ভাইয়া, আর নাচতে হবে না আপনাকে। আহান ভাইয়া আমার কথা শুনে খুশি হয়ে বলল, উফ, এতক্ষণ পর যেন প্রাণ ফিরে এলো। তবে যাই বলো, কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখতে হবে না কাজটা দিয়েছে কে। স্টাইল মেরে।
আমার কথা শুনে হাসল সবাই। তারপর আমরা আবারও খেলায় মনোযোগ এবারে বোতল গিয়ে থামল সোজা শিফার দিকে। শিফার ও ডেয়ার পড়েছে। ডেয়ার পড়তেই শিফা ঘাবড়ে গিয়ে বলল, ডেয়ার প্লিজ সবাই ভালো কিছু করতে বলো। তোকে ডেয়ার আমি দিমু। আগের বার তুই আমায় দিয়েছিলি না। আমার কথা শুনে আরো ঘাবড়ে গেল শিফা। এর আগের বার তানজুকে দিয়ে পুরো উঠান দৌড় করিয়েছিল শিফা, তার বদলার হিসেবে তানজু এখন কি করতে বলবে ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিফার। শিফা মিনমিন কণ্ঠে বলে উঠল, কি করতে হবে আমায়? তোকে যেটা করতে হবে, তুই এক দৌড়ে নানাভাই রুমে যাবি, তারপর তার হাত ধরে বলবি, নানাভাই আমি বিয়ে করমু। আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল সবার। শিফার তো হাত পা এখনই কাঁপছে, এটা বলবে সে। বলছিলাম কি করতেই হবে। সবাই একসাথে বলে উঠল, হুহ। ভয়ে ভয়ে শিফা চলে গেল নানাভাই রুমের দিকে। বিছানায় বসে ছিল নানাভাই, আর আমরা সবাই দরজার বাহিরে। শিফা কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে পিছন ঘুরে বলল, আমাদের বলছিলাম কি অন্য কিছু করলে চলতো না? ফট করে বলে উঠলাম আমি। না। শিফা কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে নানাভাইকে বলল, নানাভাই। আচমকা শিফার কণ্ঠ শুনে নানা ভাই পিছন ঘুরে তাকাল। চোখে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল সে, হুম বলো নানাভাই। ফট করেই শিফা গিয়ে ধরল নানাভাইয়ের হাত। তারপর মিনমিন কণ্ঠে বলল সে, নানা ভাই। হুম বলো কি হয়েছে? নানা ভাই আমি বিয়ে করতে চাই। বলেই এক দৌড় শিফা। শিফার আহামরি কাজে নানাভাইয়ের কি রিয়েকশন দেওয়া উচিত ছিল ভুলে গেছে সে। পরক্ষণেই খটখট করে হেসে নানাভাই। আর নানাভাইয়ের হাসি দেখে আমরাও দরজা বাহিরে দাঁড়িয়ে হেসে পরপর সবাই অনেক কিছু করেছে, যেমন তরির ট্রুথ পড়ায় ও সুন্দর একটা ছড়া শুনিয়েছে আমাদের। রুহির ডেয়ার পড়ায় রুহিকে কাজের মহিলাকে সাজিয়ে পুরো ছাদ ঝাড়ু দিয়েছি আমি। আর আবির আরিফ ভাইয়াদের ডেয়ার পড়ায় মুন্না বাদনাম হুয়া ডার্লিং তেরে লিও এগানে নাচ করিয়েছি আমি। সবাই চটে আছে আমার উপর, না জানি আমি ডেয়ার পড়লে কি করবে এরা, ভাবতেই এখন ভয় লাগছে আমার। আবারও বোতল ঘুরানো হলো, এইবার গিয়ে বোতল থামল সোজা রিয়াদ ভাইয়ার সামনে। রিয়াদ ভাইয়ার সামনে বোতল থামতেই আমি কি বলবো, তার আগেই সবাই চেঁচিয়ে বলে উঠল, এইবার খেলা জমবে, অনেকক্ষণ যাবত অপেক্ষা ছিলাম কখন তোর চান্স আসবে আহান। আমাকে কি করতে হবে? সাথে সাথে কাগজের বাটিটা এগিয়ে আমি রিয়াদ ভাইয়ার দিকে। রিয়াদ ভাইয়া কাগজ উঠানোর আগে বলে উঠল, আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত আছে দিহান? এটাই শর্ত আমার, ডেয়ার পড়লে আমি কিন্তু ওই লুঙ্গি পরতে পারবো না। রিয়াদের কথা শুনে হেসে সবাই, ঠিক আছে ভাইয়া, তোমাকে না হয় অন্য কিছু করতে বলবো শয়তানি হাসি দিয়ে। তানজুর কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায় রিয়াদ, কিন্তু বাহিরে তা প্রকাশ করল না সে। এক বুক সাহস নিয়ে বলল সে, ঠিক আছে আমি রাজি। তাহলে একটা কাগজ উঠান। ভয়ে ভয়ে রিয়াদ তুলল একটা কাগজ। রিয়াদের ভাগ্য ভালো, তাই কাগজে লেখা ছিল ট্রুথ। যা দেখে রিয়াদ শ্বাস ফেলে বলে উঠল, হুম এখন বলো কি সত্যি কথা বলবো আমি? রিয়াদ ভাইয়ার কথা শুনে ঘাবড়ে গেছি আমি। হায় রে, ভাইয়ার ট্রুথ পড়েছে, এর মানে আর শুধু ডেয়ার আছে। আমি তো 3টে কাগজেই ট্রুথ লিখছিলাম। হায় রে, এখন কি হবে তোর? এরা তোর সাথে কি করবে কে জানে। কি হলো, কোথায় হারিয়ে গেলি তুই? আচমকা রিয়াদ ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম আমি। কিছুটা কাপা কাপা গলায় বললাম, কি হুম বলো। কি কিছু জিজ্ঞেস করবি না আমায়? হুম করব তো। আমিও কিছু বলার আগেই রুহি বলে উঠল, রিয়াদ ভাইয়াকে প্রশ্ন আমি করব। হুম কেন না কর।
রুহি অনেক ভেবে চিনতে বলল, ভাইয়া তোমার কতগুলো বিলেতি মেয়ে ফ্রেন্ড আছে? রুহির কথা শুনে রিয়াদও নিশ্চিতে সুন্দরভাবে বলে, আছে বেশ কয়েকটা মেয়ে ফ্রেন্ড। আর এদের মধ্যে গার্লফ্রেন্ড কে ভাইয়া? শিফার কথা শুনে রিয়াদ ভাইয়া হালকা হেসে বলল, এটা তো কথা ছিল না, একটা প্রশ্ন করার ছিল কিন্তু। হাসল সবাই। আর আমার হাসি উড়ে গেল। হঠাৎই রিয়াদ বলে উঠল, যেহেতু আমরা সবাই খেলাটা খেলে ফেলেছি আর এখন শুধু বাকি রইল তানজু, তাই এখন ট্রুথ না ডেয়ার সেটা দেখা যাক তানজুর। হায় রে, রিয়াদ ভাইয়ার কথা শুনে শুকনো ঢোক গিললাম আমি। সবার দিকে তাকাতেই আরো ভয় লাগছে। সবাই যেভাবে তাকিয়ে আছে আমার দিকে তাতে মনে হয় না এরা সহজ কোনো ডেয়ার দিবে। আমি একটু আমতা আমতা করে বললাম, বলছিলাম কি আমায় না আম্মু বলেছিল তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে, তাই বাকি খেলা আমরা কাল খেলি। বলেই যেই না পালাতে যাব সাথে সাথে রিয়াদ ভাইয়া এসে চেপে ধরল আমার হাত। তারপর বলল সে, সেটা তো শুনছি না, আমরা সবাই খেলেছি, তুই না খেললে চলবে নাকি? এই রুহি, তরি, শিফা ওকে ধর, না হলে পালিয়ে যাবে। সাথে সাথে ওরা এসে ধরল আমায়। রিয়াদ ভাইয়া বাটিতে থাকা একটা কাগজ তুলে দেখালো সবাইকে, যেখানে লেখা ডেয়ার। সাথে সাথে সবাই চেঁচিয়ে বলে উঠল, এইবার তোমায় বাঘে পাইছি। সবাইকে এতক্ষণ উল্টো পাল্টা কাজ করিয়েছিস না তুই, এখন তোকেও আমরা সেই সব কাজ করাবো। রুহি, হায় রে তানজু আপু, গেছো তুমি? তরি, এবার তোকে কে বাঁচাবে? তানজু, আমাদের সবাই উল্টো পাল্টা গানে নাচ করিয়েছিস তুই। আবির, এদিকে এদের সবার থ্রেট শুনে কাপা কাপা গলায় বলে উঠল আমি, এটা কিন্তু ঠিক না, আমার মতো ইনোসেন্ট মায়ার লগে তোমরা এমন করতে পারো না, আমি তোমগো সবার নামে থানায় জিডি করমু। তা বললে তো শুনছি না, এই সবাই বলো ওকে কি ডেয়ার দেওয়া যায়? রিয়াদ, হায় রে, এরা আমায় কি ডেয়ার দিবে? আল্লাহ হেলেপ, আমি আর জীবনে কাউরে ডেয়ার দিমু না। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। আমার রুমের বিছানার সোজাসুজি রয়েছে একটা আয়না। সেই আয়নায় নিজের ফেস দেখেই চমকে উঠলাম আমি। কাল রাতের মেকআপ এখনো যায়নি, কাল রাতের কথা ভাবলে এখনো কেমন লাগছে আমার। সব শয়তানগুলো মিলে কি কি না করালো আমায় দিয়ে, ভূতের মতো সাজিয়ে ব্যাঙের মতো নাচালো, তাও আবার কি গান! মুন্নি বদনাম হুহা ডার্লিং তেরে লিও, আবির ভাইয়াদের দেওয়া উল্টো গানে আমারে দিয়া নাচালো। হু, শয়তানগুলা, তোদের সব কয়টাকে দেখে নিমু আমি। আমার মতো ইনোসেন্ট মেয়েটারে দিয়ে এইভাবে নাচালো। এই সব হয়েছে ওই বিলেতি হনুমানের জন্য। তোরে তো দেখে নিমু আমি। যদি ভূতের মেকআপ দিয়ে হেনস্থা না করতে পারি তাহলে আমার নামও তানজু না। আয়নার দিকে তাকাতেই কান্না পাচ্ছে আমার। কিভাবে সাজিয়ে দিয়েছে আমায় রিয়াদের বাচ্চা। চোখের কাজল দিয়েছে কি মোটা করে, গালে লিপস্টিক দিয়ে ভূত বানিয়েছে। ছি ছি, এইভাবে কেউ সাজায় নাকি? মনে হয় বাপের জন্মে কোনোদিন কোনো মেয়েরে মেকআপ দিয়ে সাজায় নাই। এমন সময় রুমে ঢুকলো শিফা, রুহি আর তরি। আমার দিকে তাকিয়েই খটখট করে হেসে ওরা। ওদের হাসি দেখে গাপিওই জ্বলে যাচ্ছে আমার। রেগেই বলে উঠলাম আমি, পাগলের মতো হাসছিস কেন? হায় রে তানজু, কি অবস্থা হয়েছিল তোর কাল, আমার ভাবতেই হাসি পাচ্ছে। রুহি, ওর কথা শুনে হাতে একটা বাতিল নিয়ে ওর মুখের উপর মেরে বললাম আমি, খুব হাসি পাচ্ছে তাই না? আরে আমায় মারছিস কেন? রুহি, তোদের সব কয়টাকে দেখে নিব আমি। বলেই বিছানা ছেড়ে উঠে হনহন করে সোজা ঢুকে পড়লাম ওয়াশরুমে। রাগ হচ্ছে খুব। এদিকে তানজু যেতেই সবাই উচ্চস্বরে হেসে। কালকে রাতের রিয়াদের বলা ডেয়ার ছিল তানজুকে মেকআপ দিয়ে ভূতের মতো সাজিয়ে মুন্নি বদনাম হুয়া ডার্লিং তেরে লিয়ে গানে নাচা। রিয়াদের এমন ভয়ঙ্কর ডেয়ার শুনে সবাই প্রায় অবাক। পরক্ষণেই সবাই মিলেই হেনস্থা করল তানজুকে। আর বেচারি তানজু অন্যদের হেনস্থা করতে করতে নিজেও হেনস্থা হয়ে গেল। দুপুর 12টা।
আজকে শিউলি আপুর বৌভাতের অনুষ্ঠান, আর তাই আমরা সবাই মিলে যাব এখন শিউলি আপুর শ্বশুর বাড়ি। একে একে সবাই তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে শিফা আর রুহি, দুজনেই পুরো আয়না আটকে রেখেছে, তাই এই মুহূর্তে গালে হাত দিয়ে বিছানায় বসে তাকিয়ে আছি আমি ওদের দিকে। জাস্ট গাউনটা পরে বসে আছি, না চুল আঁচড়াতে পারছি, না মেকআপ করতে পারছি। এমন সময় তৈরি হয়ে মাই মাতাজি হাজির। আমাকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে বলল সে, তুই ওখানে বসে আছিস কেন? এখনো তৈরি হসনি? কি তৈরি হব আম্মু, ওই দেখো তোমার বোনের দুই কন্যা পুরো আয়না আটকে দাঁড়িয়ে আছে, এখন এদের মাঝখানে আমি কোথায় দাঁড়াবো? আমার কথা শুনে আম্মুও তাকালো ওদের দিকে। সত্যি সত্যি পুরো আয়না আটকে ওদের দাঁড়িয়ে থাকতে দেখে বলল আম্মু, ওরে রুহি, শিফা, তাড়াতাড়ি কর। এই তো খালামনি, আর 5 মিনিট। বুঝছি, তাড়াতাড়ি কর, সাথে এই তানজুকেও তৈরি হতে জায়গা দে, না হলে যে ওকে রেখেই যেতে হবে আমাদের। খালামনি ও ইচ্ছে করে বসে আছে, এই দেখো আমাদের পাশে এখনো জায়গা আছে, একটু সরে। ওদের কাণ্ড দেখে আমি হা হয়ে বললাম, ও এতক্ষণ তো বললি না জায়গা আছে। আমার কথা শুনে আম্মু বলে উঠল, তোকে 5 মিনিট সময় তার মধ্যে তৈরি হয়ে না আসলে তোকে রেখেই চলে যাব বলে বলেই চলে গেল আম্মু। আম্মু যেতেই রুহি, শিফা এক দাঁতকেলানির হাসি। তারপর বলল তারা, আমাদের হয়ে গেছে, এখন তুই তৈরি হ। বলে ওরাও চলে গেল। আর আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম ওদের দিকে। কি শয়তান মেয়েরে বাবা, এতক্ষণ আমায় সাজতেন না দিয়ে এখন আম্মুর কাছে ভালো সাজছে, দুটোই কান কাটা শয়তান। 10 মিনিট পর, ওই তোর হলো তানজু, আমরা সবাই তৈরি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, আর 5 মিনিট। আমরা তাহলে এগোলাম, তুই রুহি ওদের সাথে আয়। ঠিক আছে আম্মু, যাও তোমরা। তারপর আম্মু, আব্বু, খালামনি, খালুরা, নানা ভাই সহ অনেকেই চলল, শুধু থেকে গেল রুহি, শিফা, তরি, রিয়াদ, আহান আর দিহান। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ। আর বাকি সবাই গাড়ির ভিতর বসে আছে। সবাই অপেক্ষায় আছে কখন তানজু আসবে আর তারা বের হবে, কিন্তু তানজুর আসার নাম গন্ধ নেই। রিয়াদ একরাশ বিরক্ত নিয়ে বলে উঠল, কোথায় হারিয়ে গেল রে, এখনো আসছে না কেন লেটুস পাতা? রিয়াদের কথা শুনে শিফা বলে উঠল, ভাইয়া তুমি তানজুকে লেটুস পাতা বললে ও যদি জানতে পারে। সাধে কি বলেছি এতক্ষণ লাগে কারো সাজতেন? এই মুহূর্তে মনে হচ্ছে শিফা আর রুহির তখন যদি তারা তানজুকে একটু জায়গা দিত তাহলে আর এত লেট হতো না। অপেক্ষা বাদ ভেঙে বলে উঠল রিয়াদ, তোরা বস, আমি এক্ষুনি ভিতরে গিয়ে ওটাকে টানতে টানতে নিয়ে আসছি। এই বলে চলল রিয়াদ বাড়ির ভিতরের দিকে। 5 মিনিটের বেশি হয়েছে, বাকি সবাই চলে গেছে, কিন্তু এরা এখনো বাড়ির ভিতরই আটকে আছে। নিজের রুমে তন্ন তন্ন করে খুঁজে চলেছি আমি আমার মোবাইলটা, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি মনে পড়ছে না। মোবাইলটার জন্য আমি বের হতেও পারছি না, না জানি বাকি সবাই কতটা রেগে আছে আমার উপর। আমার মনে আছে মোবাইলটা আমি আমার মাথা কাছে রেখেই ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেও দেখেছিলাম, তাহলে গেল কই? হঠাৎই মনে হলো কোনোভাবে মোবাইলটা আলমারির উপর নেই তো। এই ভেবে বিছানার উপর দাঁড়িয়ে আলমারির উপর দেখতে লাগলাম আমি। এমন সময় হনহন করে রুমে ঢুকল রিয়াদ। তানজুকে কিছু একটা খুঁজতে দেখে অবাক হয়ে বলল সে, ওখানে কি করছিস তুই? আচমকা রিয়াদ ভাইয়ার কণ্ঠ শুনে হকচকিয়ে উঠলাম আমি। সাথে সাথে পা সরাতে যেতেই বিছানা উপর থেকে পড়ে যেতে নিতেই রিয়াদ ভাইয়া এসে ধরল আমায়। আমিও ঘাবড়ে গিয়ে ভাইয়ার শার্টের হাতা খামচে ধরে ফেললাম। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি। কিছুক্ষণ পর
আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবি? সাথে সাথে চোখ খুলে সরে আসতে নিলাম, সাথে সাথে আবারও পড়ে যেতে নিলাম আমি। আবারও ধরে ফেলল রিয়াদ ভাইয়া। কিছুটা অস্বস্তিতা নিয়ে বললাম আমি, সরি ভাইয়া। ওখানে কি করছিলি তুমি? এখনই তো পড়ে গিয়ে কোমরটা ভেঙে যেত। আসলে ভাইয়া আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। বিনিময়ে কিছু না বলেই ভাইয়া আমায় ধরে নিচে নামিয়ে তারপর বলল, তোর নাম্বারটা বল। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কি? তোর নাম্বার বল, আমি ফোন দিচ্ছি, রিং বাজলেই ফোনটা পেয়ে যাবি। লেখো 0172345। পুরো নাম্বার দিতেই ভাইয়া ফোন করল আমার নাম্বারের, সাথে সাথে ফোনটা বেজে উঠল। চারিদিকে তাকাতেই বিছানার চাদরের নিচে ছিল ফোনটা। রিয়াদ ভাইয়া ফোনটা বের করেই আমার হাতে তারপর বলল, এখন চল তাড়াতাড়ি নিচে, সবাই অপেক্ষা করছে। বলেই রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আর আমার পিছন পিছন রিয়াদ ভাইয়াও। একরাশ বিরক্তিতা নিয়ে গাড়িতে বসে আছে শিফা, রুহি, তরি, আহান, সাথে দিহান। হঠাৎই আহান বলে উঠল, এটা কি হলো? একজনকে আনতে গিয়ে আরেকজন হাওয়া হয়ে গেল। তোমরা বসো, আমি গিয়ে দেখি। বলেই যেই না রুহি গাড়ি থেকে নামতে যাবে, সামনেই তানজু রিয়াদকে দেখে বলে উঠল সে, ওই তো ওরা চলে এসেছে। বলেই আবারও বসে পড়ল রুহি গাড়িতে। তুই কি জোরে হাঁটতে পারিস না? এই তো হাঁটছি, তুমি যাও না আগে। আমি আগে যাই আর তুই এখানেই থেমে থাকিস, এমনিতেই তোর জন্য অনেকটা দেরি হয়ে গেছে। বিনিময়ে কিছু বললাম না, সেই কখন থেকে রিয়াদ ভাইয়া বকে চলেছে আমায়। আরে আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? এই মোবাইলটার জন্যই তো দেরি হয়ে গেছে। এসব ভেবে গাড়ির কাছে আসতেই সবাই শ্বাস ফেলে বলল, অবশেষে তাহলে তোরা এলি। বাবা গো বাবা, আমরা তো ভেবেছিলাম তোদের জন্য আজ যাওয়াই হবে না। হইছে আর বলতে হবে, এখন চলো। বলেই আমি বসে পড়লাম। তারপর রিয়াদ ভাইয়াও বসে পড়ল। আমার কথা শুনে দিহান ভাইয়াও গাড়ি চালাতে শুরু করল। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল শিউলি আপুর শ্বশুর বাড়ি। একে একে সবাই গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই আম্মু এসে বলল, তোদের এত দেরি কেন? ওই একটু দেরি হয়ে গেছে মা। দিহান, আচ্ছা ভিতরে চল এখন, শিউলি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে তোদের জন্য। আম্মুর কথা শুনে আমরা সবাই খুশি মনে চললাম ভিতরে। তারপর শিউলি আপু আর আরুষ দুলাভাইয়ের সাথে দেখা করলাম। সারাদিনে জমজমাট পরিবেশের সাথে কাটল আমাদের, সাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে প্রায়। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আনমনে হাঁটছি আমি। এমন সময় হঠাৎই ডাক কেউ আমায়। পিছন ঘুরে শিহাব ভাইয়াকে দেখে হালকা হেসে বললাম আমি, জি বলুন ভাইয়া। কোনো অসুবিধা হয়নি তো? না, কিসের অসুবিধা হবে? খাওয়া দাওয়া সব ঠিকভাবে করছো তো? আসলে আমি ওদিকে একটু বিজি ছিলাম তো, তাই তোমাদের খেয়াল রাখতে পারিনি। ইটস ওকে ভাইয়া। তারপর বলো, কেমন আছো তুমি? আমি তো হেব্বি আছি, ভালো আছি। হাসল শিহাব ভাইয়া। তারপর বলল সে, তোমার কথার বলার স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে। ওনার কথা শুনে মুচকি হেসে বললাম আমি, থ্যাঙ্কু ভাইয়া। আমাদের কথার মাঝখানে ডাক পড়ল আমার। আমি হালকা হেসে বললাম শিহাব ভাইয়াকে, ওকে ভাইয়া, এখন তাহলে আসি, আবার কোনো এক সময় দেখা হবে। কেন নয়? বলেই হাতটা বাড়িয়ে উনি। আমিও বেশি কিছু না ভেবে হাত বাড়িয়ে ওনাকে। তারপর হ্যান্ডশেক করেই বাই বলে চলে আসলাম আমি। এদিকে তানজু যেতেই মুচকি হাসল শিহাব। সন্ধ্যা 7টা। আনমনেই হেঁটে চলেছি আমি। হঠাৎই একটা রুমের দিকে চোখ গেল আমার।
দরজা দিয়ে উকি মারতেই দেখলাম রিয়াদ ভাইয়া বিছানায় ঘুমিয়ে আছে আর রুমেও কেউ নেই। সাথে সাথে মাথা একটা দুষ্টু বুদ্ধি আসলো আমার। তানজুর মাথায় যদি দুষ্টু বুদ্ধি না আসে তাহলে তো ও তানজু নয়, তানজুর খালাতো বোন। হিহি ভেবেই উল্টো দিকে দৌড়ে কিছুক্ষণ পর নিজের রুম থেকে দুটো জিনিস নিয়ে এসেই শয়তানি মার্কা হাসি দিয়ে ঢুকে পড়লাম রিয়াদ ভাইয়ার রুমের ভিতরে। শিউলি আপুর বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরে সবাই বেশ ক্লান্ত এখন। এই মুহূর্তে মনে হচ্ছে না কেউ এই রুমে আসবে। ভাবতে ভাবতেই গিয়ে বসলাম আমি রিয়াদ ভাইয়ার সামনে। কালকে আমায় ভূত বানানো হয়েছিল না, আজকে আমিও তোমায় দেখাবো বিলেতি হনুমান। এই কাজল আর এই লিপস্টিক দিয়ে কিভাবে ভূত বানাতে হয় ভেবেই খুব সুন্দরভাবে রিয়াদ ভাইয়ার মুখটাকে আর্ট করতে লাগলাম আমি। প্রথমে ভাইয়ার কপালে কাজল দিয়ে লম্বা রেখ টেনে আর্ট করে চোখে লিপস্টিক, গালে গোল করে লিপস্টিক দিয়ে, তার পাশ দিয়ে আবারও গোল করে কাজল দিয়ে ঠোঁটেইয়া মোটা করে লিপস্টিক দিয়ে। তৈরি আমার বিলেতি হনুমান ভাইয়া মিস্টার রিয়াদ। এইবার তুমি বুঝবে ছোনা কাউকে ভূতের মতো সাজাতে কেমন লাগে। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙল রিয়াদের। কেমন কেমন লাগছে তার। বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসল সে। এমন সময় রুমে ঢুকল আহান। রিয়াদের ফেস দেখে চেঁচিয়ে বলল সে, ভূত বলেই দৌড়ে পালালো আহান। হুট করে আহানকে এইভাবে দৌড়াতে দেখে অবাক হয়ে বলল রিয়াদ, ব্যাপারটা কি হলো এখানে? ভূত আসলো কোথা থেকে? কিছুক্ষণের মধ্যেই আহান সবাইকে নিয়ে রুমে ঢুকল। রিয়াদের অবস্থা দেখে সবাই উচ্চস্বরে হেসে, আশ্চর্য, তোরা সবাই হাসছিস কেন? এক প্রকার অবাক হয়ে কথাটা বলল রিয়াদ সবাইকে। ওদের হাসার কারণ এখনো বুঝতে পারছে না রিয়াদ। রিয়াদের কথা শুনে আহান বলে উঠল, কি অবস্থা করেছিস তুই নিজের? কি করেছি? আমি তো কিছুই করিনি। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি চেঁচিয়ে বলে উঠলাম, আরে ভাইয়া, ঘুমিয়ে ঘুমিয়ে কি নিজের মুখে মেকআপ করতেছিলে নাকি? তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল, মানে? আমি বলছি। এই বলে আহান রিয়াদের সামনে নিয়ে আসলো একটা ছোট্ট আয়না। আয়নায় নিজের মুখ দেখে রিয়াদ কি রিয়েকশন দিবে ভুলে গেছে। এক প্রকার রেগে বলে উঠল সে, এগুলো কে করেছে? তা তো জানি না, তখন তোর রুমের এসে তোর অবস্থা দেখে আমি তো ভূত দেখার মতো চমকে গেছি। এখন ভূতের মতো এইভাবে সেজে থাকলে ভয় তো পাবেনি, তাই না আহান ভাইয়া? এই বলে আমি একটু এগিয়ে গেলাম রিয়াদ ভাইয়ার দিকে, তারপর বললাম, হায় রে আমার বিলেতি হনুথুরি, আমার বিদেশি ভাইয়ার কি অবস্থা হয়েছে। কিন্তু কি করে হলো ভাইয়া? ঘুমিয়ে ঘুমিয়ে মেকআপ করছিলেন নাকি? আমার কথা শুনে সবাই হেসে, সাথে আমিও। এদিকে রিয়াদের বুঝতে বাকি নেই কাজটা কে করেছে। নিশ্চয়ই সে যখন ঘুমিয়েছিল সেই সুযোগে তানজু রুমের এসে এই কাজটা করছে। তোকে তো আমি এক্ষুনি দেখে নিচ্ছি মনে মনে। রিয়াদের ভাবনার মাঝে বলে উঠলাম আমি। সবাই চলো এখন এখান থেকে, ভাইয়া এখন নিশ্চয়ই তার ভুতুড়ি মেকআপ উঠাবে। ঠিক বলেছিস তানজু। ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, চল সবাই। রুহির কথা শুনে একে একে সবাই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো, সাথে আমিও। হঠাৎই রিয়াদ ভাইয়া আমার হাত ধরে ফেলল। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার মুখ চেপে ধরল। ওনার কাজে চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। হায় রে, কোনোভাবে বুঝে গেল নাকি কাজটা আমি করেছি? তাইলে তো তুই গেছো তানজু। সবাই রুম থেকে বের হতেই রিয়াদ ভাইয়া দরজা বন্ধ করে, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা আমার। রিয়াদ ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, এগুলো তুই করেছিস তাই না? রিয়াদ ভাইয়ার কথা আর কাজ দেখে আমি পিছনে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, তুমি এগোচ্ছ কেন? আর আমি কিছু করিনি। তুই যদি কিছু না করে থাকিস তাহলে ভয় পাচ্ছিস কেন?
কে বলেছে আমি ভয় পাচ্ছি? এই তাঞ্জু কাউকে ভয় পায় না, কাপা কাপা গলায়। তাহলেই কাঁপছিস কেন? দেখো ভাইয়া, আমাকে যেতে হবে, আম্মু ডাকছে। বলে যেই না আসতে যাব সাথে সাথে ভাইয়া আমার হাত চেপে ধরল আলমারির সাথে। কারণ আমার পিছনে আলমারি ছিল। রিয়াদ ভাইয়ার কাজে আমি ভয়ে বলে উঠলাম, আমি কিছু করিনি। তুই সত্যি কিছু করিসনি? সত্যি। আমার সুন্দর মুখটার পুরো 13টা বাজিয়ে দিয়ে বলছিস তুই কিছু করিসনি? রিয়াদ ভাইয়ার কথা শুনে ফট করে বলে উঠলাম আমি। কাল রাতে যখন তুমি আমায় ভূত বানিয়েছিলে তখন। এতক্ষণ রিয়াদ সন্দেহের বসে তানজুকে জিজ্ঞেস করলেও এখন সে পুরোপুরি শিওর কাজটা তানজুই করেছে। তার মানে তুই কাল রাতের প্রতিশোধ নিয়েছিস? এই রে খাইছে, সত্যি সত্যি ধরা পড়ে গেলাম নাকি? কি হলো, কথা বলছিস না কেন? না মানে? তার মানে কাজটা তুই করেছিস আজকে? তোকে তো আমি ধমক দিয়ে। রিয়াদ ভাইয়ার ধমক শুনে কেঁপে উঠলাম আমি। হায় রে, এখন না জানি আমার সাথে কি করে। একটু নীরব কণ্ঠে বলে উঠলাম আমি। সরি ভাইয়া। কি? সরি ভাইয়া? কি বললি শুনতে পাইনি। সরি ভাইয়া। কি সরি? সরিতে তো হবে না। দেখো, তুমি আমায় ভূত বানিয়েছ, আমিও তোমায় ভূত বানিয়েছি, তাহলে শোধবোধ। এইভাবে কি করে শোধবোধ হবে? রিয়াদ ভাইয়ার কথা শুনে অবাক হয়ে বললাম আমি। মানে? কান ধর। কি? কানে শুনতে পাসনি নাকি? আমি কোনো কানে টানে ধরতে পারবো না। তুই যদি কানে না ধরিস তাহলে? তাহলে কি করবে তুমি? তোর ওই স্পেশাল লুঙ্গি ড্যান্স ওলা ফটো ভাইরাল করে দিব। হায় রে, আমি তো ছবিগুলোর কথা ভুলেই গিয়েছিলাম। কিছুটা ভরকে গিয়ে বললাম, ব্ল্যাকমেল। হুহ। কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি। আর রিয়াদ ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসছে, ইচ্ছে চাটি মেরে মাথাটা ফাটিয়ে দেই। আমি যতক্ষণ পর্যন্ত এই মেকআপ উঠিয়ে বাহিরে না আসব ততক্ষণ তুই এইভাবে দাঁড়িয়ে থাকবি। যদি বাই এনি চান্স তুই রুম থেকে বেরিয়েছিস তো তাহলে তো বুঝতেই পারছিস। বলেই আমার মুখের সামনে তার মোবাইলটা ঘুরিয়ে চলে গেল রিয়াদ ভাইয়া ওয়াশরুমে। আর আমি শটাং হয়ে দাঁড়িয়ে রইলাম। শালা শয়তান, 9 ঠ্যাং, বিলেতি হনুমান, ফাটা টিউবলাইট, ভাঙা হেরিকেন, ছেঁড়া খাতা, পচা আলু, টমেটো, বেগুন, সবকিছু তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস। রাগে গা পিয়ই জ্বলে যাচ্ছে খুব। যে করেই হোক সবার আগে ওই রিয়াদের বাচ্চার মোবাইলটা হাতে পেতে হবে, তারপর ছবিগুলো ডিলিট করে দিতে হবে, না হলে সারাদিন শুধু ব্ল্যাকমেল করতেই থাকবে। পাক্কা 1.5 ঘন্টা পর বের হলো ভাইয়া। এই 1.5 ঘন্টায় যে কি কি করেছি আমি নিজেও জানি না। প্রথমে বিছানায় বসেছি, কতক্ষণ রুমের মধ্যে পায়চারি করেছে, কতক্ষণ নাগিন ড্যান্স দিছি, আবার কখনো রিয়াদকে হাজারটা গালি গালাজ করেছি। সব মিলিয়ে এক প্রকার বিরক্ততার সাথে কেটেছে আমার। রিয়াদ ভাইয়া বের হচ্ছে বুঝতে পেরেই দৌড়ে গিয়ে নিজের জায়গায় কান ধরে দাঁড়িয়ে পড়লাম আমি। রিয়াদ ভাইয়া তার মুখটা টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলে উঠলেন, তুই এতক্ষণ সত্যি সত্যি কান ধরে দাঁড়িয়েছিলি তো? ঠিক আছে, এখন যা আর আমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আয়। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি আনব? তুই আনবি? আমি পারুম না। সত্যি পারবি না? না। ভেবে বলছিস তো? মোবাইলটা দেখিয়ে। সাথে সাথে তেরে বলে উঠলাম আমি। তোমায় তো আমি আনছি বলেই হন হন করে চলে আসলাম আমি। রাগ হচ্ছে খুব। এদিকে তানজুর কাজে হাসল রিয়াদ। আনমনেই বলল সে, পাগল একটা, নাথুরি পাগলি একটা। 2 ঘন্টা পর 1 কাপ কফি নিয়ে তুমুল বেগে দৌড়াচ্ছি আমি। না জানি এত দেরি হয়েছে বলে রিয়াদ ভাইয়া কি বলে আমায়। ফোরফোর করে রিয়াদ ভাইয়ার রুমে কফিটা দিয়ে বলে উঠলাম আমি।
সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেছে। এখানে একটু দেরি। উফ সরি ভাইয়া। বলেই কোনো রকম কফিটা রেখে আমি দৌড়। কারণ আমেরিকা থেকে আফরিন আপু ফোন করেছে, কিছু বিশেষ কারণে আফরিন আপু আসেনি বিয়েতে। আমাকে এইভাবে দৌড়াতে দেখে অবাক হয়ে বলল, রিয়াদ ভাইয়া, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? না তেমন কিছু নয়, ওই আফরিন আপু ফোন করেছে বলেই দৌড় আমি। তারপর সবাই মিলে কিছুক্ষণ আফরিন আপুর সাথে কথা বললাম, তার সাথে আপুর বর সায়ান দুলাভাইয়ের সাথেও। আফরিন হল রিয়াদ ভাইয়ার বড় বোন, তার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চলল। বর্তমানে সে প্রেগন্যান্ট, তাই তো আসতে পারল না শিউলি আপুর বিয়েতে। আপু আর সায়ান ভাইয়া দুজনেই আমেরিকায় থাকে, আর রিয়াদ ভাইয়াও ওনাদের সাথেই থাকে পড়াশোনার জন্য। রিয়াদ ভাইয়া গিয়েছে আমেরিকা, বর্তমানে সে আমেরিকার বিখ্যাত ভার্সিটির মেডিকেল স্টুডেন্ট, হয়তো কিছুদিনের মধ্যেই বড় ডাক্তার হয়ে যাবে ভাইয়া। পরের দিন সকালে সূর্যের তীব্র আলোতে ঘুম ভাঙল আমার। আশেপাশে কাউকে না, চরম অবাক আমি। এত ভোরে রুহি, শিফা, তরি ওরা গেল কই? কৌতূহলী চললাম আমি নিচে। সিঁড়ির উপর দাঁড়াতেই দেখলাম মেজো খালামনি, রুহি, শিফার আম্মু। শিফা রুহি দুজনই আপন বোন। খালামনি কিছু একটা গোছাচ্ছে, আমি গিয়ে পিছন থেকে খালামনিকে জড়িয়ে ধরে বললাম, ও খালামনি। হুম বল, ঘুম ভাঙল তোর? হুম, কিন্তু বাড়ি ফাঁকা কেন, সবাই গেল কই? ওরা তো বেরিয়েছে। খালামণির কথা শুনে আমি চরম অবাক হয়ে বললাম, ও কি, এত ভোরে? ভোর কোথায়, সকাল 10টা বাজে। কি, আমি এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম? তোকে তো ওরা কতবার ডাকলো, কিন্তু তুই তো উঠলি না, তাই ওরা একাই চলে গেছে। কোথায় গেছে খালামনি? ওরা আশেপাশেই আছে, হয়তো গ্রাম ভ্রমণের বেরিয়েছে ওরা। রিয়াদ আহানো সাথে আছে ওদের। ওহ, মন খারাপ করে। মন খারাপ করিস না, তাড়াতাড়ি নাস্তা করে তুই বেরিয়ে পড়, রাস্তায় কোথাও না কোথাও দেখা মিলেই যাবে। এমন সময় দরজার সামনে হাজির হলো আমার ছোট্ট ছোট্ট পিচ্চি বন্ধুরা, জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম আর অব্র। ওদের সবার বয়স 8 থেকে 10 বছর। ওরা আমায় খুব ভালোবাসে, সাথে আমিও প্রত্যেকবার গ্রামের। আসলে ওদের সাথে ঘুরতে না বের হলে আমার ভালো লাগে না। আমি খুশি মনে দৌড়ে চলে গেলাম ওদের সাথে। তারপর বলে উঠলাম, ও তোরা, তানজু আপু ঘুরতে যাবে আমাদের সাথে? আরে এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, কোথাও যাবি না কিন্তু। বলেই আমি দৌড়। আমাকে দৌড়াতে দেখে ওরাও বলে উঠল, তাড়াতাড়ি এসো কিন্তু তানজু আপু। হুম, জাস্ট 2 মিনিট। রুহি, শিফা আর তরি আপু আসবে না? তানজু আপু, ফুলটুসি। ফুলটুসির কথা শুনে আমি বললাম, ও ওরা তো ঘুরতে বেরিয়েছে, তবে কোনো ব্যাপার না, আমি আছি তো। হাসল ওরা। পুরো গ্রাম ঘুরছে রুহি, শিফা, তরি, আহান আর রিয়াদ। রিয়াদের হাতে আছে তার মুঠো ক্যামেরা, বহুদিন পর সে গ্রামে এসেছে, প্রায় সবকিছুই নতুন লাগছে তার কাছে। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছে সে। যেমন গাছের উঁচু মগডালে বসে আছে দুটো হলদে পাখি, সেগুলাকে ক্যাপচার করছে সে। সাথে পুকুরে বসে থাকা দবদবে হাসা রঙের হাঁস, তবে একটা নয়, অনেকগুলো হাঁস একসাথে জোট বেঁধে ঘুরতে বেরিয়েছে মনে হয়। আচমকা একটা হাঁস আরেকটা হাঁসের গালে চুমু কাটল, ঘটনা হুট করে হয়ে যাওয়াতে সেই মুহূর্তেই ফটো তোলে রিয়াদ। আনমনে হেসে উঠল সে। আচমকা আহান বলে উঠল, ওটা কে? তানজু না? তানজু নামটা শুনতাই অবাক চোখে তাকালো রিয়াদ, সাথে বাকিরাও। সামনে তাকাতেই দেখল তারা, তাদের থেকে অনেকটা দূরে কোলা, মানে ফসলের মাঠ ভরা পানির মাঝখানে ভাসছে তানজু। ভাসছে বললে ভুল হবে, কিছু একটা উপর উঠে ঘুরছে তানজু। সময়টা শ্রাবণ মাস হওয়ায় বৃষ্টির পানিতে ভরে গেছে মাঠঘাট। কৌতূহলে এগিয়ে গেল রুহি,
শিফা, তরি, আহান আর রিয়াদ তানজুর দিকে। অবাক চোখে তাকিয়ে আছে সবাই তানজুর দিকে। অবশ্য সবাই বললে একটু ভুল হবে, কারণ তানজু যা করছে তাতে রুহি, শিফা, তরি খুব একটা অবাক না হলেও আহান আর রিয়াদ চরম প্রকার অবাক হয়েছে। কারণ তানজু কয়েকটা বাচ্চা ছেলে মেয়েদের সাথে কলা গাছ দিয়ে তৈরি ভেলায় উঠে ঘুরছে। আহান তো তানজুর কাজ দেখে অটোমেটিক বলে উঠল, এটা কি? আহানের কথা শুনে শিফা বলে উঠল, এটা হলো কলা গাছ দিয়ে তৈরি ভেলা, আর অন্যভাবে বললে এটা নৌকার মতো, তবে নৌকা নয়। তানজু কি সাঁতার জানে? যদি পড়ে যায়? সাঁতার জানে না, তবে পড়বে না, ও তো এসবের এক্সপার্ট। আর ওর সাথে যে বাচ্চাগুলো দেখছেন ওরা তো ওকে পড়তেই দিবে না। শিফার কথাগুলো শুনে অবাক চোখে তাকালো রিয়াদ তানজুর দিকে। তাদের থেকে অনেকটা দূরে তানজু, পরনে তার হলুদ রঙের থ্রি-পিচ, দূর থেকে একদম হলদে পরীর মতো লাগছে তাকে। রিয়াদ আনমনেই তার ক্যামেরায় তানজুর কিছু পিক সাথে তানজুর সাথে থাকা বাচ্চাগুলোর পিক তুলে নিল। আনমনেই মুচকি হাসল রিয়াদ, কিন্তু এগুলো কেন করল সে তা নিজেও জানে না। কিছুক্ষণ পর তানজু পুরো মাঠ ঘুরে এসে থামল রিয়াদ, শিফা, রুহি, তরি আর আহানের সামনে। আহান তো তাকে দেখেই বলে উঠল, উফ তানজু, এটা কিসে চড়ে ঘুরছ তুমি? আচমকা আহান ভাইয়ার কথা শুনে সামনে তাকালাম আমি। অবাক হয়ে বললাম, তোমরা কখন এলে? আমরা তো অনেকক্ষণ এসেছি, যখন তুমি বাচ্চাদের সাথে খেলছিলে। ওহ ভাইয়া, উঠবেন নাকি? আমি যদি পড়ে যাই? যাই। আরে পড়বেন না, আমি আছি না। তুইও আয় না রিয়াদ। আহান ভাইয়ার কথা শুনে আমিও বলে উঠলাম রিয়াদ ভাইয়াকে, আসবে ভাইয়া। রিয়াদ ভাইয়া কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমি কি বাচ্চা নাকি যে এসবে উঠব? মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল আমার, চোখ গরম করে বললাম আমি, না উঠলে না উঠবে, এত বক বক করার কি আছে? বুঝতে পারছি, যাও এখন। আমি আসছিলাম তোমাদের কাছে, নাকি তোমরা আসছো? ওই জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম, অব্র চলতো, এদের সামনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কি লাভ? আরে আমায় নিবে না? আহান, আপনি যাবেন ভাইয়া? এমন সময় রুহি, শিফা, তরি বলে উঠল, আমরাও যাব। তোরাও যাবি? কিন্তু এত মানুষ তো একসাথে এই ভেলায় যাওয়া যাবে না। আচ্ছা কোনো ব্যাপার না অব্র, তোরা গিয়ে সেদিনের সেই নৌকাটা নিয়ে আয়, আমরা সবাই একসাথে নৌকায় চড়ে শাপলা তুলতে যাব। আমার কথা শুনে শিফা ওরা অবাক হয়ে বলল, শাপলা কোথায় পেলি তুই? ওই দূরেই আছে, চল সবাই মিলে নৌকা করে যাই। উফ, আমার তো এখনই খুশি খুশি লাগছে। রুহি, আমার কথা মতো অব্র আর ইব্রাহিম চলে গেল। কিছুক্ষণ পর নৌকা করে আসলো ওরা। ওরা আসতেই আমি খুশি হয়ে বলে উঠলাম, এখন তাহলে যাওয়া যাক। আমার কথা শুনে সবাই খুশি হয়ে বলল, একে একে সবাই উঠে পড়লাম নৌকায়, শুধু উঠল না রিয়াদ ভাইয়া। যা দেখে আহান ভাইয়া বলে উঠল, এখন তো আয় রিয়াদ, এটা তো ভেলা নয়, নৌকা। ছেড়ে দেও আহান ভাইয়া, উনি হয়তো নৌকায় উঠতে ভয় পাচ্ছে, যদি পড়ে যায় তাহলে তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, বুঝো না কেন? আমার কথা শুনে রিয়াদ ভাইয়া রেগে বলে উঠল, তোকে একদিন বলেছি না আমি কোনো কিছুতেই ভয় পাই না? ভয় যখন পাও না তাহলে আসছো না কেন? ঠিক আছে আসছি আমি, বলেই রিয়াদ ভাইয়াও উঠে পড়ল নৌকায়। সবাই উঠতেই আমি ফুলটুসিদের বলে উঠলাম, এখন তাহলে যাওয়া যাক মাই পুচকে নৌবাহিনীরা। আমার কথা শুনে ওরাও খুশি হয়ে বলল, একদম তানজু আপু। এদিকে রিয়াদ ভাবছে, যেমন এরা তেমন তাদের তানজু আপু। নৌকার দুই মাথায় বসেছে জুথি, টুম্পা, ফুলটুসি, ইব্রাহিম আর অভ্র, মাঝখানে বসেছে আহান, শিফা পাশাপাশি, আর ওদের সামনে রুহি, তরি, আর আমি পা ঝুলিয়ে বসে আছি অভ্রের পাশে, আর রিয়াদ ভাইয়া দাঁড়িয়ে আছে
ফটো তুলতে ব্যস্ত উনি। অবশ্য বিষয়টায় আমার খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা পাড়ি জমাতে লাগলাম মাঠঘাট পেরিয়ে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে, সূর্যিমামা তার তীব্র আলোতে আলোকিত হয়ে আছে। সময়টা কম হলেও এখন 11টা বাজে, আকাশটাও রয়েছে দবদবে সাদা হয়ে। কিছুটা দূরে যেতেই দেখতে পেলাম আমি সারি সারি শাপলা ফুল। পুরো মাঠ জুড়েই রয়েছে শাপলার সমূহর। অপলকভাবে তাকিয়ে আছে সবাই। রিয়াদ তো কখনোই তার ক্যামেরায় ছবি তুলেছে শাপলার বাগানের। শাপলার কাছাকাছি আসতেই আমি বলে উঠলাম, অভ্র আরো কাছে চল, আজকে শাপলা তুলব অনেকগুলো। ঠিক আছে তানজু আপু। অভ্র একে একে শাপলা হাত দিয়ে শাপলা তুলতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। আর বাকি সবাইও। কিছুক্ষণ পর হাত ভর্তি করে শাপলা ফুল নিয়েছি আমি। আচমকাই রিয়াদ ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি। বলছিলাম কি ভাইয়া? কি? তোমার ক্যামেরায় আমাদের কিছু পিক তুলো, পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। রিয়াদ ভাইয়াও আর কিছু বলল না, একে একে আমাদের সবার পিক তুলল সে। আমি তো মহা খুশি। জায়গাটা অসম্ভব সুন্দর। মাঠের চারপাশে রয়েছে দূর দূরান্তে পানি আর পানি। সেই হিসেবে এটাকে ছোটখাটো সমুদ্র বললে মন্দ হবে না। পুরো জায়গা জুড়ে রয়েছে শাপলা ফুল। নজরকাড়া তার সৌন্দর্য। প্রকৃতির এই মন মাতাল সৌন্দর্যের প্রেমে পড়েছি নিমিষেই। সারাদিন ঘোরাঘুরি করে আমার সবাই চলে আসলাম বাড়িতে। আমাদের হাতে এত শাপলা ফুল দেখে সবাই অবাক হয়ে বলল, এগুলো কোথায় পেলি? অনেক দূর থেকে এনেছি, এই নেও। বলেই খালামনিয়ার আম্মুর হাতে তুলে আমি। তারপর দৌড়ে চলে গেলাম রুমে। প্রচুর ক্লান্ত লাগছে, এখন গোসল করতে হবে, না হলে ভালো লাগবে না আমার। দুপুর 2:15। উকি মারছি আমি রিয়াদ ভাইয়ার রুমে দিকে। উদ্দেশ্য হচ্ছে রিয়াদ ভাইয়ার মোবাইলটা খুঁজে পাওয়া। রুমে উকি মারতেই দেখলাম কেউ নেই। হঠাৎই ওয়াশরুম থেকে শব্দ পেলাম আমি, হয়তো রিয়াদ ভাইয়া গোসল করছে। উফ, কি টাইমিং! এই তো সুযোগ। ফট করে রুমে ঢুকে ছবিগুলো ডিলিট করে আবার ফট করে বেরিয়ে আসব, এই ভেবে আস্তে আস্তে চললাম আমি রিয়াদ ভাইয়ার রুমের ভিতরে। কিন্তু ফোনটা কোথায় রেখেছে কে জানে। আশেপাশে খুঁজতেও কোথাও পেলাম না ফোনটা। কোথায় রাখছে মোবাইলটা বিলেতি হনুমানটা? ওফ, পাচ্ছি না কেন। হঠাৎই চোখ গেল আমার টেবিলের দিকে। একটা বইয়ের নিচে আছে মোবাইলটা। আমি তো খুশি হয়ে বের করলাম মোবাইলটা। মোবাইলটা খুলতেই দেখলাম লক করা। হায় রে, এখন কি করে খুলবো ফোনটা? মনে তো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, কিন্তু কোনো ব্যাপার না। আমি তখন নৌকায় বসে দেখেছিলাম ভাইয়ার প্যাটার্ন লক কি দিয়েছে। মনে পড়তেই যেই অনুযায়ী প্যাটার্ন দিতেই মোবাইলটা খুলে গেল। উফ, এখন আমার খুশি দেখে কে! তাড়াতাড়ি অ্যালবামে ঢুকে আমার সব ফটো একে একে ডিলিট করে আমি। লাস্ট ফটো ডিলিট করতে যাব এমন সময় পিছন থেকে বলে উঠল রিয়াদ ভাইয়া, তুই এখানে কি করছিস? রিয়াদ ভাইয়ার কণ্ঠ শুনে ঘাবড়ে গেলাম আমি। পিছন ঘুরে রিয়াদ ভাইয়ার অবস্থা দেখে আরো ভয় পেলাম আমি। সাথে সাথে এক চিৎকার দিতে যাব, তার আগেই রিয়াদ ভাইয়া এসে মুখ চেপে ধরল আমার। থরথর করে শরীর কাঁপছে আমার। এইভাবে শুধু টাওয়াল পরে রিয়াদ ভাইয়া ওয়াশরুম থেকে বের হবে, এটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার। চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। আমার অবস্থা দেখে রিয়াদ ভাইয়া বলে উঠল, তুই আমার রুমে করে করছিস, আর এভাবে চেঁচাচ্ছিয়া কেন? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি শুধু আওয়াজ করলাম, যার অর্থ মুখ থেকে হাত সরাও আগে। রিয়াদ ভাইয়া হয়তো আমার আওয়াজের অর্থ বুঝতে পেরেছে, তাই নিজের হাত সরিয়ে বলে উঠল সে, এখন বল। আমি দুহাত দিয়ে আমার চোখ বন্ধ করে বলে উঠলাম, তুমি এইভাবে কেন? তাড়াতাড়ি জামাকাপড় পরো। তানজুর মুখে এমন কিছু শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না রিয়াদ। সে জিজ্ঞেস করেছিল তানজু এখানেই কি করছে, আর কি এমন অবস্থায় আছে সে যে তানজু তার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। হঠাৎই তানজুর হাতে নিজের ফোন দেখে অবাক হয়ে বলল রিয়াদ,
তোর হাতে আমার মোবাইল কি করছে? আমি চোখ বন্ধ করেই কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, তুমি আগে গিয়ে জামা পরে আসো। তানজুর কথার তেমন গুরুত্ব না দিয়ে রিয়াদ রেগে বলে উঠল, তোর সাহস কি করে হলো আমার ফোন ধরার? রিয়াদ ভাইয়ার ধমক শুনে পুরো কেঁপে উঠলাম আমি। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আমি আসলে। তুই কি আমার ছবি ডিলিট করতে এসেছি? তুমি কি ভেবেছ তুমি খালি আমায় ব্ল্যাকমেল করে তোমার সব কাজ করাবে? এই তুই লক জানলি কিভাবে? বলেই ভাইয়ার হাত একটু আলগা হতেই আমি দৌড়ে বিছানার উপর উঠে গেলাম, কারণ এখনো একটা ফটো ডিলিট করা বাকি আমার। আমার কাজে রিয়াদ ভাইয়া আমার দিকে তেড়ে এসে বলল, আমার ফোন দে বলছি। না দিব না? কি করবে তুমি? তোকে তো আমি নিচে নাম বলছি। না, নামবো না। আমি যদি উপরে আসি তাহলে কিন্তু। আরে আসো না উপরে, আমি কি তোমায় বারণ করেছি নাকি? আমার কথা শুনে ভাইয়া উপরে উঠতেই আমি নিচে নেমে গেলাম। একই পর্যায়ে রিয়াদ তানজু দুজনই ছোটাছুটি করতে লাগলো পুরো রুম জুড়ে। আচমকাই রিয়াদ ভাইয়া ধরে ফেলল আমার হাত। তারপর বলল সে, এবার কোথায় পালাবি তুই? টপ টপ করে পানি পড়ছে রিয়াদ ভাইয়ার চুল থেকে। সদ্য গোসল করে আসার ফলে একদম চক চক করছে তার ফেস। তার সাথে তার রাগী চোখ, তার চোখ দেখেই ভয়ে ঢোক গিললাম আমি। ভয় হাত পা কাঁপা কাঁপি অবস্থা, এই জন্যই বলে অতি বারে বেরো না, ঝড়ে পড়ে যাবে। কেন যে দৌড়ে খাটে উঠতে গেলাম, তখন দৌড়ে রুম থেকে বাহিরে বের হয়ে গেলেই তো ঝামেলা চুকে যেত। হঠাৎই রিয়াদ ভাইয়া কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার ফোন দে। না দিব না। তুই আমার ফোনের পাসওয়ার্ড কি করে জানলি? বলবো না। তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? আরে সাহস তো আমার অনেক আগে থেকেই ছিল, শুধু ওই ফটোগুলোর জন্য দেখাতে পারিনি। যাই হোক, এমনিতেও আমার কাজ শেষ, তাই তোমার ফোনটা এখন নিলেও সমস্যা নেই। তাই তোমার ফোন নেও আর আমায় যেতে দেও। তোকে তো এইভাবে ছাড়ছি না। তুমি যদি আমায় এইভাবে ধরে সারাদিন দাঁড়িয়ে থাকতে পারো আমার কোনো প্রবলেম নেই। রিয়েলি? এত অবাক হওয়ার মতো কিছু বলেনি। একই তো, তুমি টাওয়াল পরে আছো, তার উপর আবার আমায় ধরে আছো। বাই এনি চান্স কেউ যদি আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কি হবে বুঝতেই পারছো। কি কানে শুনোনি নাকি? বলেই ভাইয়ার হাত ছাড়িয়ে তার হাতে ফোনটা দিয়ে একটা ভেঙচি কেটে বাহিরে বেরিয়ে আসলাম আমি। আর রিয়াদ তানজুর কাজে হাবলার মতো তাকিয়ে রইল, যেন কি হয়েছে সব তার মাথার উপর দিয়ে গেছে। আনমনেই বলে উঠল সে, এটা কি হলো? ও কি আমায় ব্ল্যাকমেল করলো নাকি থ্রেট? সন্ধ্যা ৭টা। সারাবাড়ি ঘুরপাক খেয়ে রুমে ঢুকতেই দেখলাম রুহি আর তিশা ব্যাগ গোছাচ্ছে। যা দেখে অবাক হয়ে বললাম আমি, এগুলো কি করছিস তোরা? কেন তুই দেখতে পাচ্ছিস না আমরা ব্যাগ গোছাচ্ছি? শিফা, দেখতে কেন পাবো না, কিন্তু তোরা ব্যাগ গোছাচ্ছিস কেন? আরে তুই জানিস না আমরা কালকে চলে যাব? রুহি। রুহির কথা শুনে মুহূর্তেই মুড অফ হয়ে গেল আমার। কিছুটা বিস্ময় নিয়ে বললাম আমি, কেন? আম্মু বলেছে কাল সকালে আমরা চলে যাব। মিথ্যা বলছিস তাই না? আর তোরা চলে যাবি, আমরা যাব না? তা তো জানি না, আম্মু বলল আমাদের ব্যাগ গোছাতে, তাই গোছাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে খালামণির সাথে কথা বলে আসছি। যা। আমিও আর কথা না বাড়িয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। ওরা চলে গেলে আমার একা একা ভালো লাগবে নাকি? রান্নাঘরে কাজ করছিল খালামণি, আমি দৌড়ে চলে গেলাম তার সামনে। তারপর বললাম, খালামণি তোমরা কালকে চলে যাবে? আমার কথা শুনে খালামণি কিছুটা অবাক হয়ে বলল, তোকে কে বলল? ওই রুহি আর শিফা। ওরা তোর সাথে মজা করছে। আমরা কাল নয় 2 দিন পর যাব, কারণ কালকে তো শিউলি ওরা আসবে।
কি তার মানে ওরা আমায় বোকা বানালো? এদিকে সিঁড়ি উপর দাঁড়িয়ে রুহি আর শিফা হাসতে হাসতে বলল, কি কেমন শিফা? তোদের তো আমি, মায়া শয়তান, আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। আসলে কি বল তো, তোকে টেনশনে দেখতে আমাদের খুব ভালো লাগে। তবে রে, বলেই আমি দৌড়াতে লাগলাম ওদের পিছনে। আর আমাকে দৌড়াতে দেখে ওরাও দৌড়। পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছি আমি, রুহি আর শিফা। সোফার পাশেই দাঁড়িয়ে ছিল আহান। শিফা দৌড়ে গিয়ে তার পিছনে লুকায়, আর তানজুও গিয়ে ধরতে চায় শিফাকে। আর আহান শুরু অপলকভাবে তাকিয়ে আছে শিফার দিকে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভিতর। আহান হালকা হেসে বলে উঠল, আরে আরে থামো তোমরা, এগুলো কি করছো? কিন্তু কে শোনে কার কথা? ওরা ছুটছে তো ছুটছেই। এক পর্যায়ে শিফা দৌড়ে চলে গেল সিঁড়ি উপর। শিফা উপরে উঠতেই তানজু চলে যায় রুহির দিকে। রুহিও তানজুকে নিজের দিকে আসতে দেখে সেও দৌড়ে উঠতে লাগল সিঁড়ি উপর। এমন সময় সিঁড়ির উপর থেকে নিচে নামতে লাগল রিয়াদ। আচমকাই হোঁচট খায় রুহি রিয়াদের সাথে। আচমকা এমনটা হওয়াতে রুহি কিছুটা ঘাবড়ে গিয়ে রিয়াদকে সরি বলে সে দৌড়। অন্যদিকে আরেকজন এতটাই স্পিডে ছিল যে আচমকা রিয়াদকে সামনে দেখে তাল সামলাতে না পেরে খায় ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই সাথে সাথে রিয়াদ ধরে ফেলে তার হাত। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে দুজনেই অবাক চোখে তাকালো দুজনের দিকে। তানজু ঝুলে আছে একদম সিঁড়ির কোণায়। ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। হায় রে, আর একটু হলেই সিঁড়ির উপর থেকে হুমড়ি খেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যেতাম নিচে। ভাগ্যিস রিয়াদ ভাইয়া হাতটা ধরে আছে, না হলে। আমার ভাবনার মাঝখানে রাগী আওয়াজে বলে উঠল রিয়াদ ভাইয়া, সারাদিন শুধু বাদরের মতো দৌড়াস কেন তুই? বিশ্বাস কর ভাইয়া, এই মায়ে যা হলো এর জন্য আমি দায়ী নই, সব দোষ ওই রুহি আর শিফার। ইচ্ছে করছে তোকে এখান থেকে নিচে ফেলে দেই। প্লিজ ভাইয়া, এমনটা করো না, আমার কোমরটা ভেঙে দুভাগ হয়ে যাবে, তারপর আমায় কেউ আর বিয়ে করবে না। তোকে যে বিয়ে করবে তার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে। তাতে তোমার কি? তোমার জীবন তো আর হবে না। এত কথা কেন বলিস তুই? ভালো লাগে তাই। তোর হাত ছেড়ে দেই। প্লিজ প্লিজ, এমন করো না। তাহলে বল, তুই আমার ফোনের পাসওয়ার্ড কোথায় পেয়েছিস? বলবো না। তাহলে তোর কোমর ভাঙা থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই রিয়াদ তার হাতটা আলগা করল। সাথে সাথে আমি ভয়ে আঁতকে উঠে ভাইয়ার হাত শক্ত করে ধরে বললাম, তুমি এমন কেন? সুযোগ পেলেই শুধু ব্ল্যাকমেল করো। সোজাভাবে কিছু বললে তো তুই শুনিস না। তুমি খুব খারাপ। জানি, এখন বল পাসওয়ার্ড কোথায় পেয়েছিস বল, না হলে কিন্তু। সাথে সাথে ভয়ে ঘাবড়ে গিয়ে বললাম আমি। আরে দুপুরে তুমি যখন নৌকায় বসে তোমার মোবাইল অন করেছিলে তখন আমি দেখেছিলাম। ওহ, এখন প্লিজ টেনে তুলে ভাইয়া আমায়, না হলে যে সত্যি সত্যি কোমর ভেঙে যাবে আমার। তোর কোমর ভাঙলে আমার কি? বলেই রিয়াদ ভাইয়া ছেড়ে আমার হাত। সাথে সাথে আমি চোখ বন্ধ করে এক চিৎকার। তানজুর চিৎকার শুনে রিয়াদ আবারও তানজুর হাত ধরল, তারপর একটান সাথে সাথে তানজু এসে পড়ল তার বুকের উপর। এদিকে আমি চোখ বন্ধ করে বলছি, হায় রে, আমার সাধের কোমর গেল রে। এখন তোর কি হবে তানজু? তোকে কে বিয়ে করবে? তোর লাইফটা পুরো শেষ করে ওই বিলেতি হনুমানটাই। তানজুর মুখে নিজের এমন অদ্ভুত নাম শুনে রিয়াদ চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? কি বললি তুই আমায়? কি, আমি তো কোমরে ব্যথা অনুভব করছি না, উল্টো আরও অনেক কাছ থেকে বিলেতি হনুমানের কণ্ঠ শুনতে পাচ্ছি। আর একবার বাজে বকলে সত্যি সত্যি তোকে ফেলে দিব নিচে। রিয়াদ ভাইয়ার এবারের কথা শুনে আস্তে আস্তে চোখ খুললাম। আশেপাশে তাকাতেই দেখলাম আমি সিঁড়ি উপরেই আছি। তার মানে আমি পড়িনি, আমার কোমর ঠিক আছে।
তুই আর তোর কোমর দুটোই ঠিক আছে, কিন্তু আমার মাথা ঠিক নেই। তুই আমায় কি বললি আমি বিলেতি হনুমান? হায় রে, মুখ ফসকে সব সত্যি কথা বলে ফেলেছি আমি। কি বললি তুই? না, তোমায় কি বলবো, তুমি তো আমার ভালো ভাইয়া, তোমায় আমি উল্টো পাল্টা নামে ডাকতে পারি, ওটা তো ভয় বলেছিলাম। সলি ভাইয়া, আর এও তো থ্যাঙ্কু আমায় বাঁচানোর জন্য। বলেই ভাইয়াকে ছাড়িয়ে আমি দৌড়। আমায় আর পায় কে? রিয়াদও আর বেশি কিছু না ভেবে চলে গেল নিচে। রাগ হচ্ছে তার, তারপরও রাগটাকে দেখাতে পাচ্ছে না সে, এতে আরো বেশি রাগ হচ্ছে রিয়াদের। পরের দিন সকালেই আসলো শিউলি আপু আর দুলাভাই শিহাব। সবাই ওনাদের দেখে হাসি মুখে কথা বলতে লাগল। আমিও শিউলি আপুকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বললাম, ও হাপি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোরা? আমরা তো বিন্দাস আছি, শুধু তোমায় একটু না অনেকখানি মিস করছিলাম। আমার কথা শুনে হাসল শিউলি আপু। তারপর বলল সে, তুই আর ঠিক হবি না। আমি যদি ঠিক হতাম তাহলে তুমি এখন হাসতে নাকি? তাও অবশ্য ঠিক। আবারও হেসে আমরা দুজনেই। তারপর দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। একে একে সবাই কথা বলতে লাগলো শিউলি আপু আর দুলাভাইয়ের সাথে। এরই মাঝে রিয়াদ ভাইয়া এসেও খুব সুন্দরভাবে কথা বলতে লাগলো শিউলি আপু আর শিহাব দুলাইয়ের সাথে। যা দেখে মনে মনে বললাম আমি, ভাইয়া তো সবার সাথেই কি সুন্দরভাবে কথা বলে, তাহলে আমার সাথে কেন বলে না? পরক্ষেই ভাবলাম হয়তো প্রথম দিনের সেই কাজটার জন্য। মুহূর্তেই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আমি আর মনোযোগী হলাম সবার মাঝে। সারাদিন গল্প স্বল্প সাথে কাজকর্ম করেই কেটে গেল। বিকেল 5টা। সোফায় গোল হয়ে বসে আছে সবাই, আম্মু, আব্বু, দিহান ভাইয়া, আহান ভাইয়া, রিয়াদ ভাইয়ার আম্মু, আব্বু, শিফা, রুহি, শিফার আম্মু, সাথে নানা ভাই, নানি, শিউলি আপু, দুলাভাই, মামা মামি মানে তরি আর শিউলি আপুর আব্বু আম্মু সহ সবাই। সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছি, সাথে চা, বিস্কুট। এটা এ বাড়ির ডেইলি রুটিন, রোজ বিকালে বাড়ির সবাই মিলে একসাথে চা খাওয়া। এতদিন বিয়ের চক্করে এগুলো সবই মিস গেছে। হঠাৎই সেজো খালামনি, রুহি, শিফার আম্মু বলে উঠল, বাবা, এখন তো শিউলির বিয়ে শেষ হয়ে গেছে, এখন তো আমাদের সবাইকে ফিরতে হবে। নানা ভাই কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, কেন নয়? বাবা, মন খারাপ করো না। না, মন খারাপ করছি না তো, আর তোমাদের তো যেতেই হতো। এই একটা সেন্টিমেন্টাল সিচুয়েশন। বাড়ি আসলে যতটা না খুশি হয় নানা নানি, তেমনি যাওয়ার সময় ততটাই মন খারাপ হয় তাদের। হঠাৎই আম্মু বলে উঠল, সবাই একসাথে এসেছি ঠিকই, কিন্তু আমরা সবাই একসাথে যাব না। কি বলতে চাইছিস তুই, খালামনি? এটাই বলতে চাইছি, আমরা সবাই ভাগে ভাগে যাব। সবাই একসাথে চলে গেলে পুরো বাড়ি খালি হয়ে যাবে, তখন বাবা মায়ের আরও বেশি খারাপ লাগবে। আম্মুর কথা শুনে শিফার বাবা বলে উঠল, এটা একটা ভালো আইডিয়া, তাহলে আমরা আগে যাই, তারপর না হয় তোমরা আর রিয়াদরা একসাথে এসো। খালুর কথা শুনে রিয়াদ ভাইয়ার আম্মুও বলে উঠল, এটাই ঠিক হবে। সবার আলোচনা শেষ হতেই দিহান ভাইয়া বলে উঠল, এখন তাহলে আমি একটা কথা বলি। তুই আবার কি বলবি, আম্মু? আরে, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া ভাইয়া? আমরা তো সবাই চলে যাব, তারপর আবার কবে এইভাবে একসাথে দেখা হবে ঠিক নেই, তার ওপর রিয়াদও আছে এখন, তাই বলছিলাম কি আমরা সবাই মিলে একটা ছোটখাটো পিকনিক করলে কেমন হবে? দিহান ভাইয়ার কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ রইল। হঠাৎই নীরবতার মাঝখানে নানাভাই বলে উঠল, আইডিয়াটা খারাপ না, হোক না একটা পিকনিক। সাথে সাথে সবাই খুশিতে মেতে উঠল।
সবাই চলে যাবে আর এতবড় বিয়ের মাঝখানে ছোট্ট একটা মেমোরিজ হিসেবে থাকুক না এই পিকনিকটা ক্ষতি কি? রাত ৮টা। সারা বাড়ি জুড়ে খুঁজে চলেছি আমি রিয়াদ ভাইয়াকে। উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার সাথে কিছু কথা বলা, কিন্তু সারা বাড়ি খুঁজেই কোথাও পেলাম না তাকে। হঠাৎই মনে হলো রিয়াদ ভাইয়া ছাদে নেই তো, এই ভেবে আমিও চলে গেলাম উপরে। ছাদে উঠতেই দেখলাম, চলবে।